আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বলছি, যে হ্যাঁ, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে নাকি আপনার রজার খলিল উনি ফোন দিয়েছেন। মূলত এটা ব্রেক করেছেন একজন ভারতীয় সাংবাদিক, এবং উনি যা বলেছেন এগুলোর বিষয়ে আলোচনা করব, এবং কিন্তু কেন ফোন দিতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই আমি। এটা হচ্ছে যে আপনারা যারা পেপার পত্রিকা পড়েন বা নিউজগুলো দেখেন, তারা সকলেই জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী। বাংলাদেশ হচ্ছে যে 81তম অধিবেশনের সভাপতি হবে, মানে 193টা দেশের যে হয় জাতিসংঘের, এটার সভাপতি পদে পদপ্রার্থী। সুতরাং এই পদপ্রার্থী যখন হইছেন, তখন এখানে বাংলাদেশের পক্ষ থেকে পদপ্রার্থী হলে সেখানে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হন, বাংলাদেশ বা স্থায়ী পরিষদের মেম্বার হন কোনো কিছু একটা, সেটাতে সব দেশের সমর্থন লাগবে। মিনিমাম ভোটাভুটি হইলে আপনার ধরেন 60-70% ভোট লাগবে, সেই ভোটে যায় হইতে পারে। তো এইটা হইতে গেলে এখন বাংলাদেশ তো চেষ্টা করতেছে গত 2 মাস ধরে, তারেক জিয়া আসার পর থেকে এটা প্রচন্ড চেষ্টা চলতেছে। মানে ফেব্রুয়ারি মাস থেকে এটা চেষ্টা চলতেছে রজার খলিল জাতিসংঘের এই 81তম অধিবেশনে সভাপতি পদটা যাতে পায়, এতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল হয়। এখন এইটাতে এরা তদবির করে অলরেডি ওনারা একটা কথা বলেছেন খলিল তারা, যে ওআইসি ভুক্ত দেশ যেগুলো আছে, এর মধ্যে সৌদি আরব এবং বাহারাইন, আরব আমিরাত, 3-4টা দেশ নাকি ওনাদেরকে কনফার্ম করছে যে ওনাদের পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে ওরা থাকবে এবং বাংলাদেশের পক্ষে ওরা ভোট দিবে। এখন এই যখন অবস্থা, এরই ভিতরে করলো কি আপনার আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বলতে আমি ইউএস আওয়ামী লীগ এবং ইউএসএ ওখানে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন, এরা সবাই মিলে একটা ফাইল রেডি করলো। এই ফাইলে এই খলিলুর রহমান অতীতে কি কি কাজ করেছে, এই খলিলুর রহমান যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দুষ্ট একজন লোক, এই খলিলুর রহমান যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে ব্যান করার জন্য যা যা করেছে, এই পর্যন্ত যতগুলো মব সৃষ্টি করেছে, তিনি আগে অতীতে কখন মার্ডার করেছিলেন এবং কি হয়েছিলেন, এগুলো সবগুলো দিয়ে এই লোককে, বা এমন পরিস্থিতি যেখানে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না, মবের শিকার হচ্ছে, প্রতিদিন মার্ডার হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা, স্বাধীনতা পক্ষের লোকজন মার্ডার হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা হচ্ছে, সবকিছু দিয়ে জাতিসংঘে এই চিঠি পাঠিয়ে দিয়েছে। এইটা যখন জাতিসংঘকে পাঠাইলো, জাতিসংঘ পাইলো, এরপরে 193টা দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, অ্যাম্বাসেডরদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি পাঠানোর পরে স্বভাবতই যখন কোনো একটা রাষ্ট্র কাউকে বলে যে আমার পক্ষ থেকে অমুক নির্বাচন করবে, তখন কিন্তু কেউ এই ধরনের থাকে না যে খুব ভালো সৎ লোক এরকম একজন রায় না, বসানো হয়, দেওয়া হয় যে ঠিক আছে। এখন ওনার বিরুদ্ধে যখন পড়ছে, এখন সবাই একটু কানাঘুষা শুরু হয়ে গেছে, আরে কি হইলো, আরে কি হইলো, আরে কি হইলো। এখন একদম ফাইলিং করে কতজন ছেলে মারা গেছে, কি কি আকাম করছেন, কি কি দুর্নীতি করছেন, ইন্টিম গভর্নমেন্ট থেকে উনি কি কি করছেন, একদম সব বিস্তারিত দিচ্ছেন। তো এখানে খালি আমেরিকার সমর্থন থাকলে হইব না, আমেরিকা, ইউরোপিয়ান এইভাবে সমর্থন থাকলে হইব না। 193টা দেশ, এর মধ্যে মিনিমাম 80টা দেশের মিনিমাম সমর্থন লাগবে, 70-80টা দেশের যথাসম্ভব মনে হয়, বা 100 দেশের, 150 দেশের, এরকম মানে 60-70% সমর্থন ছাড়া হবে না। এখন ওনারা এটা করার পরে এখন এটা তো মাথায় ধরে গেছে সবার, যার কারণে খলিলুর রহমান বর্তমানে এখন পর্যন্ত আমেরিকাতে আছেন। উনি নাকি আপনার মোমেন সাহেবকে ফোন দিয়েছেন। তো মোমেন সাহেবকে ফোন দেওয়ার কারণটা কি? হ্যাঁ, মোমেন সাহেবকে ফোন দিতেই পারেন, কারণ মোমেন সাহেবের কিছু রিলেশন অবশ্যই আপনার এই খলিল ভাইয়ের লোকজনের সাথে আছেন। তো এদের কারণে ফোন দিতে পারেন মোমেন সাহেবকে, অথবা লামিয়া মোর্শেদের কারণেও ফোন দিতে পারেন,
কারণ লামিয়ার সাথে সেটা ভালো সম্পর্ক মোমেন সাহেবের, সেই হিসাবে ফোন দিতে পারেন। এখন ফোন দিয়ে নাকি ওনার যে কথাটা ছিল সে কথাটা ছিল যে আপনারা প্লিজ দয়া করে এই আমাদের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে এই চিঠিটা তুলে নেন, কারণ হচ্ছে যে আপনাদের এই চিঠির কারণে অনেক দেশই এখন আমাদেরকে ভোট দিতে নারাজ হবে, আর এটা যদি হয়ে যায় তাহলে আমরা আর পারবো না। সুতরাং উনি খুব রিকোয়েস্ট করছেন। তখন মোমেন সাহেব নাকি বললেন যে ভাই আমারে বলে তো লাভ নাই, এইটা আপনারে বলতে হবে কারে, এটা আপনারে বলতে হবে ইউএস আওয়ামী লীগকে। ইউএস আওয়ামী লীগের 88 জন মেম্বার আছে, প্রত্যেককে আপনি ফোন করে রিকোয়েস্ট করতে পারেন, যদি ওনারা তুলে নেয় তাইলে তুলে নিতে পারবো। এটা তো আমের তোলার কিছু নাই, কারণ আমি তো কিছু না, মোমেন সাহেব তো সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি তো কিছু না। এটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে, ইউএস আওয়ামী লীগের পক্ষ থেকে এই চিঠি দিয়েছেন এটা। এবং উনি নাকি এটাও বলেছেন যে দেখেন, এইটার সিদ্ধান্ত, এটা তুলবে তুলবে না, থাকবে থাকবে না, এটা তো নেত্রী সিদ্ধান্ত নিবে। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নেবে, ওনার বাইরে তো কেউ কিছু করতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে উনি এই ফোনটা দিচ্ছেন। দেখেন, এই বিএনপি এর আগে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের হেন কোনো নেতা নাই যাদেরকে ফোন দেয় নাই, এমন কোনো নেতা নাই, কর্মী নাই যাদের বলে নাই যে আমরা জিতান আমাদের এইবার, আমরা আপনাদের সব করব। যে ধরাটা আওয়ামী লীগ অলরেডি একবার খাইছে, যে ওরা ক্ষমতায় এসে কিন্তু দেখাইছে খেলা। এখন কথা হচ্ছে যে এখন আপনার খলিলকে এই জায়গায় জিতাইতে বা বাংলাদেশ জিতুক এইটা করতে যাইয়া, যে আপনি খলিল সাহেব, আপনার দুর্নীতিপরায়ণ লোক, আপনারে জিতানোর জন্য বিএনপির হেল্প করতে যাইয়া আমাদের ব্যান্ড করে রাখছেন। তা আমাদের ব্যান্ড তোলেন, গিভ অ্যান্ড টেকের বিষয় আছে। গিভ অ্যান্ড টেক, যদি গিভ অ্যান্ড টেক না থাকে তাহলে তো হবে না। কারণ হচ্ছে আপনি প্রতিবার আমাদের সাথে খেলবেন আর আমরা আপনার কথায় ওই লেবন চুস দিলেন আর আমরা চুষতে চুষতে চলে গেলাম, সেটা তো হবে না। তো এ হচ্ছে যে মূল কাহিনী। মূল কাহিনী হচ্ছে জাতিসংঘের 81তম অধিবেশনের ওনারা প্রেসিডেন্ট পদপ্রার্থী, সেইটা যাতে রক্ষা হয় তার কারণেই ওনারা এখন ফোনালাপ যে এটা তুলে নেন। কিন্তু এইটার ওনারা যে তুলে নেওয়ার অনুরোধ জানাইছেন, তো এটা কেউ ভাইবেন না যে এটা অনুরোধ জানাইছে মানে এমন যে আওয়ামী লীগের কালকে, না 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 না, এটা বিএনপি এর বিশ্বাস করার নাই। যদি হ্যাঁ এটা করতে পারে, এখন যদি ওরা আমাদের সবকিছু তুলে নেয়, আমাদের ওই যে লাখ লাখ নেতাকর্মীকে ছেড়ে দেয়, যাদেরকে অবৈধভাবে বিভিন্ন মামলায় আটক করে রাখছে, এগুলো যদি ছেড়ে দেয় তাইলে এটা কথা হইতে পারে। এই চিঠিতে কিন্তু আছে, এই চিঠিতে দাবিগুলো আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, অবৈধ ট্রাইব্যুনালের যে অবৈধ মামলা, অবৈধ রায়, এই রায় বাতিল করতে হবে। আমাদের প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী এই মুহূর্তে মিথ্যা মামলায় জেলে, এদেরকে জেলে রাখছে এই খলিলুর রহমানের সব বিএনপির পরামর্শ এবং ইন্ট্রিম গভর্নমেন্ট। এবং আমাদের ছেলেপেলেদের বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় আপনার 2 লক্ষের উপরে মামলা হয়েছে, এগুলো তারা যায়। সুতরাং এই জিনিস একটা সবগুলোকে সিনেমা কাটিং এ তুলে দিয়ে পরিষ্কার করে সকলের হাতে তুলে দিয়েছে 193টা দেশের হাতে। তার মানে 193টা দেশ এখন চিন্তা করবে যে যেই লোক বা যেই দেশ নিজের দেশের জনগণের উপর অত্যাচার চালায়, সেই দেশকে কি জাতিসংঘের 81তম অধিবেশনে প্রেসিডেন্ট করা যায় কিনা, বা যদি তাকে করা হয় এর পরবর্তী কনসিকুয়েন্স কি হবে, সে অন্যদের সাথে কি করবে, এটা হচ্ছে যে মূল কাহিনী। আসলে যে শিরোনামটা দেখালেন আমার খুব ভালোই লাগলো। এর আগেও কিন্তু একবার ওই আদম ব্যাপারে ইউনূস সরকারের সময়ও আদানি গ্রুপ এরকম একটা চিঠি দিয়েছিল যে তাদের যদি সময় মতো পয়সা পরিশোধ না করা হয়, বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে তারা বিদ্যুৎ সরবরাহ বা রপ্তানি বন্ধ করে দিবে। পরে আমরা দেখলাম কোনো না কোনো ভাবে এই বকেয়া পরিশোধ করার পর আবার বিদ্যুৎ রপ্তানি শুরু করে এই আদানি গ্রুপ। তো এই সরকার এত ভয় কিসের? এরা ভারত থেকে কারেন্ট আনবে, হিন্দু কারেন্ট হয়ে গেল না, হিন্দু বিদ্যুৎ হয়ে গেল না, হিন্দু বিজলি হয়ে গেল না, পাকিস্তান থেকে আনবে, জাহাজে করে কারেন্ট ভরে ভরে আনবে। কি দরকার ওখান থেকে বাকি বকে আনা? কাফেরদের দেশের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, যারা কাফের তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তাদের সাথে কোন রকম বন্ধুত্ব চলবে না, খেলাধুলা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চলবে না। হঠাৎ করে এই আদানির গ্রুপের বিদ্যুৎ ছাড়া চলবে না, না নিলেই তো হয়, সবচেয়ে ভালো হয় আদানি গ্রুপের না নিলেই হয়। ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট ইন্ডিয়া যারা স্লোগান দেয় এখন তারা কোথায়?
তারা তো একটু বয়কট করে না যে কারেন্ট ভারতের বিদ্যুৎ নেব না, ভারতের বিজলি নেই লেঙ্গে লড়কে লেঙ্গে পাকিস্তান, এগুলো স্লোগান দিবে। তা না রেখে কেন এই কারেন্ট আদানি, তাও আবার আদানি গ্রুপ, যে কিনা নাকি তাদের ভাষায় বাংলাদেশের বাঙ্গুর ভাষায়, আহ, বাংলাদেশের বাঙ্গুদের ভাষায় উনি নাকি বিজেপির উনি নাকি বিজেপির সরকারের দালাল। তার উপর এবার একদিকে ভারত, তারপর বিজেপির দালাল ব্যবসায়ী, তার কাছ থেকে বিদ্যুৎ নেওয়া কি ঠিক হবে? বারবার যে আমি একটা কথা আপনাদের বলি, আপনার চ্যানেলের মাধ্যমে অনেকবার বলেছি, তা হচ্ছে যে ভারত ছাড়া এই বাংলাদেশ এক কদম চলতে পারবে না। যতই সুদূর বুদূর করুক, যতই মুসরামুসরি করুক। জি, ঠিকই তো। কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আপনাকে বেহেশত হারাইতে হবে। হ্যাঁ, অবশ্য বেহেশত না হারানোর ভয় নাই, কারণ বাংলাদেশে বেহেশত তো এখন হেফাজত তো না, কখনো চামড়া নাই, পীর আছেন একটা বরিশালের, সে বিক্রি করে। কখনো বেহেশতের টিকিট জামাত বিক্রি করে। বেহেশতে বাংলাদেশি লোক কোনোদিনই দুজকে যাবে না, কারণ বাংলাদেশে পৃথিবীর আর কোথাও তো আর বেহেশতের টিকিট বিক্রি হয় না, একমাত্র বাংলাদেশে সাব কন্ট্রাক্ট নিয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়েছে চরমনাইয়ের পীর আর হচ্ছে আপনার চামড়ানাই পীর আর হচ্ছে এই জামাত বেচতে দেওয়ার। সুতরাং ওইটার তো ভয় থাকার কথা না। এই জন্যই বোধহয় ভারত থেকে বিজলি আনতেছে। আমাদের দেশের মানুষজন শতকরা ৮০ জন ভারত বিরোধী। আবার ভারত ছাড়া তারা ১০০ ভাগ নড়াচড়া করতে পারে না। কালকে যদি ধরেন এই জায়গায় ভারতের জায়গায় বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় ভারত, একটু কল্পনা করেন। এমনকি ভারত হিন্দু রাষ্ট্রের নাম, তাদের ভাষায় হিন্দু রাষ্ট্র, যদি হিন্দু রাষ্ট্র নয় মুসলমান দেশ হইতো, ধরেন আফগানিস্তান পাকিস্তান, কি উপায়টা হইতো? বাংলাদেশের কপালে কি শনি রাখতো? প্রথমে তো কারেন্ট বন্ধ করে দিত, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারেন্ট বন্ধ করে দিত। তারপরে চাউল আসা বন্ধ করে দিত, শিল্পের কাঁচামাল আসা বন্ধ করে দিত। সেই জন্য আমি বারবার বলি, আপনার চ্যানেলে যেটা বলেছি, যেটা আমরা দেখলাম ডিডি রিয়াক্ট নামে একটা ইউটিউব চ্যানেলে হিন্দি ভাষী, সেখানে গত কয়েকদিন আগে এক দর্শক জানিয়েছিল আমাদের, পরে আপনি তো সেটা আমাকে পাঠিয়েছেন সেই লিঙ্ক, দেখলাম সেখানেও আমাদের এই আমজনতার একটা বক্তব্য সেখানে তুলে ধরেছে। শুনেন, ভারত ছাড়া আমরা এক কদম লড়তে পারবো না, এটা আমি বারবার বলেছি। সেটা বিদ্যুৎই হোক আর ব্যবসা বাণিজ্য হোক, হাত কাপড়ের প্রশ্ন আসুক, বাংলাদেশের ১ কোটি মানুষ সীমান্তে চোরা কারবারির উপরে চলে। বাংলাদেশের মিনিমাম ৫০ লক্ষ লোক ভারতের ভিতরে গিয়ে অবৈধভাবে থেকে চাকরি করে, কমপক্ষে। মানে সর্বনিম্ন বললাম এটা আপনাকে, সর্বনিম্ন চাকরি করে। তাহলে এই ভারত ছাড়া আপনি ১.৫ কোটি মানুষ, তো বাংলাদেশের সরকারের সাথে এদের কোনো সম্পর্কই নেই। এই ১.৫ কোটি মানুষ চলে টোটালি ভারতের উপরে। বাংলাদেশে ভারতের ডিজেল, ভারতের বিদ্যুৎ, ভারতের চাল, আরে ভাই ভারতের কচুরমুখী লতা, পেঁয়াজ ছাড়া আমরা চলতে পারি না। আর গরু চুরি করে খাওয়ার কথা তো বাদই দিলাম। যদি গরু চোরা কারবারি না হয় বাংলাদেশে, প্রতি শুক্রবার দোয়া করতে হবে, নতুন দোয়া সংযুক্ত হবে যে আয় আল্লাহ খালেদ বা আয় আল্লাহ আমাদের তুমি গরুর মাংস খাওয়ার তৌফিক দান করে, নতুন দোয়া যুক্ত হবে যে আল্লাহ গো মাসে, কারণ এটা এখন ১,৮০০ থেকে ১,০০০ আছে, পরে এটা ৫,০০০ টাকা কেজি হবে যদি কোনো কারণে ভারত থেকে গরু চুরি কারবারি বন্ধ হয়ে যায়। আর যদি এত গেল গরুর মাংস, চাউলটা দেওয়া যদি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনি আশা করতেছেন বিদ্যুৎ, এদের বিদ্যুৎ ছাড়া চলে না, এদের ডিজেল ছাড়া চলে না, ভারতের চাল ছাড়া চলে না, ভারতের ডাল ছাড়া চলে না, ভারতের কাঁচামরিচ ছাড়া চলে না, ভারতের পেঁয়াজ ছাড়া চলে না, ভারতের রসুন ছাড়া চলে না, ভারতের আদা ছাড়া চলে না, আরে ভাই ভারতের পানি ছাড়া চলে না, ভারতের পাথর ছাড়া চলে না, ভারতের কি ছাড়া চলে এই দেশে? ভারতের মোটরসাইকেল ছাড়া চলে না, ভারতের ট্রাক ছাড়া আমরা চলতে পারি না, ভারতের বাস ছাড়া চলতে পারি না। কিন্তু আমরা ইন্ডিয়া বয়কট স্লোগান দেব। ওই যে সেই পুরোনো কথাটাই, যে ভারতেরও দুর্ভাগ্য যে এরকম কিছু অকৃতজ্ঞ দেশ ও জাতি পেয়েছে, যারা তার প্রতিবেশী, যারা সবাই তার ভারতের উপরেই চলে, কিন্তু আবার ভারতের সারাদিন গালি দিবে। আসলে বাংলাদেশের যে বিদ্যুতের কথাটা আপনি এখানে তুলেছেন, আদানির কথাটা, দোয়া করেন কোনো কারণে যেন বন্ধ না হয়ে যায়। এটা মীমাংসা হয়ে যাবে, হয় সেটা বকেয়াতেই দিবে অথবা টাকা কোনো না কোনোভাবে পরিশোধ করবে। আর না হয় পাকিস্তানের কাছে বাংলাদেশ সরকার চাইতে পারে, বলতে পারে যে তোমাদের সাথে ষড়যন্ত্র। এখন তো বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, বাংলাদেশ তো এখন দ্বিতীয় পাকিস্তান। পাকিস্তানের সাথে কথা বলতে পারে
সেই দালালি স্বরূপ আবার পাকিস্তান যার গোলাম সেই সমস্ত দেশের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে, দিবে কিনা জানি না, চাইতে পারে। আমি আজকে একটা এই যে ঘন্টাখানিক একটা পোস্ট দিয়েছি, একজন লোককে বলেছিলাম যে বাংলাদেশে বিনিয়োগ করেন, আমার পরিচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিনিয়োগ করতে চেয়েছিল, যাই হোক কোনো কারণে সেখানে বিনিয়োগ করা হয় নাই, তারপর তো সরকারি পড়ে গেল। তার সাথে আমার যোগাযোগ হওয়ার কারণে আমি তাকে বললাম বাংলাদেশে একটু বিনিয়োগ করেন। কয় কেন, আমার দেশের অবস্থা খারাপ? কয় যে আমার কি ঠেকা পড়ছে, তোমার দেশে যে আমার অবস্থা খারাপ হলো মানে? কয় তোমার দেশ তো সুদান হয়ে যাবে, ওখানে বিনিয়োগ করবে কে? চিন্তা করে দেখেন, অর্থাৎ ব্যবসায়ীরা বাংলাদেশ সম্পর্কে কি ধারণা রাখে। আমি ভেবেছিলাম এই লোক বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না। তিনি একজন শিল্পপতি, তিনি বলছেন যে বাংলাদেশ সুদান হওয়ার পথে, যেটা আমাদের মাথায় এখনো, আমি তার কথা বিশ্বাস করতে পারি না। আপনি এটা বললেন সুদান হয়ে যাবে, বিনিয়োগ না করলে তো সুদান হবেই। কথা তো সত্যি বলেছে। তো কেন বলেছে এই যে বুঝলাম, আপনার শিরোনামের সাথে মিলে গেল। কালকে যদি একটা সরকার আদানির বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা রাখে না, বকেয়া রাখে, আবার বড় বড় চাপা, মানে যার কাছ থেকে চুরি করে খাবে, যার কাছ থেকে বাকি নিয়ে খাবে, তারই আবার গালাগালি। আপনি গিয়ে দেখেন, ঠিকই বলেছেন আপনি, যে ভারতের চাল ডাল নুন তেল ছাড়াও, কেরোসিন ডিজেল ছাড়া আমরা চলতে পারি না। হ্যাঁ, কেরোসিন না অবশ্য, ডিজেল ছাড়া আমরা চলতে পারি না, বিদ্যুৎ ছাড়া। আর ভারতের গালি না দিলেও আমাদের ইমান মজবুত হয় না। মানে সব জায়গাতে আমাদের ভারত লাগবে। বাংলাদেশে কে যেন একজন বলেছে, কালকে দেখলাম নাকি আজকে, যে বাংলাদেশ নাকি গরিব হয় ভারতের জন্য। ধনী হয় কি পাকিস্তানের জন্য? এই কথাটা তারা বলে না। আসলে আপনি যে শিরোনাম দিয়েছেন, আশা করি মীমাংসা হয়ে যাবে। কারণ এরা যদি সত্যিই বন্ধ করে দেয়, যে একজন নিচে কমেন্টস করেছিলেন যে ভারতের উচিত রপ্তানি বন্ধ করে দেওয়া। আমাদের সাথে একটা স্পেশাল মিটিং হয়েছিল, সেখানে আমরা বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের মানুষ সহ ভারতের সরাসরি বিজেপির উপর প্রভাব রাখতে, রাজনীতিবিদ নয়, কিন্তু বিজেপি সরকার এবং রাজনৈতিক দলের উপর প্রভাব রাখে এমন লোক ছিল আমাদের আলোচনা। এটা আমি এর আগেও বলেছি। তাকে একজন বলেছিলেন আমাদের এই আলোচনায় যে ভারত যেন বাংলাদেশকে রপ্তানি বন্ধ করে দেয়। আমাদেরও মৌনসম্মতি প্রাথমিক দিকে ছিল, আমরা কিছু বলি নাই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন যে আমাদের দর্শন, মানে তিনি বলতে চাচ্ছেন বৈদিক দর্শন বা হিন্দু দর্শন, আমাদের দর্শন এটা সমর্থন করে না শত্রুকে না খেলিয়ে মারো। এই কথা শোনার কারণে কিন্তু আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক মুসলমান রাষ্ট্র চিনি যারা দুর্ভিক্ষ কৃত্রিম তৈরি করে তার প্রতিদ্বন্দ্বীকে মেরে ফেলেছে। যেমন সৌদি আরব মেরে ফেলেছে ইয়েমেনে 5 লাখ, দুবাইও মেরে ফেলেছে, সুদানেও মেরেছে, তারপর ইয়েমেনেও মেরেছে। কিন্তু ভারতের যারা দেখেন বিজেপি, যাদেরকে এই দেশের মানুষ পুরোটাই নেতিবাচক চোখে দেখে, তারা কি বললো, আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন না, এটা সম্ভব না, শত্রুকে আমরা না খেলে মারবো না। এই প্রতিবেশী, এই জন্য বারবার বলি যে বাংলাদেশও কপাল ভালো যে ভারতের মতো বৈদিক দর্শন যারা চর্চা করে তাদের মতো একটি দেশ পেয়েছে। নইলে না খিলে মেরে, এই দেশে যে না খায় মানুষ মারা যেত, কেউ বেঁচে থাকতো না, এখানে কোটি কোটি লোক মারা যেত। এদের কপাল অনেক ভালো। তো বিদ্যুতের সমস্যাও সমাধান হবে, সে হয়তো বা কোনো শর্ত থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, রাস্তা রাস্তায় ভারত বয়কট, কিন্তু এই ভারত ছাড়া আবার বিয়া শাদী হাঙ্গা পর্যন্ত হয় না। ভারতের ডিজেলে, ভারতের মোটর সাইকেলে চড়ে, ভারতের ফেনসিডিল খেয়ে ভারতকে গালি দেওয়ার লোক আমি চিনি। আমি এরকম বেশ কয়েকজনকে চিনি, বেশ কয়েকজন আমাদের জামালপুরে কয়েকজনকে চিনি যাদের ভারতীয় ফেনসিডিল না হলে চলে না। তারা ভারতীয় ফেনসিডিল খেতে কখনো কখনো সীমান্তে চলে যান, খাঁটি পিওর ফেনসিডিল খাওয়ার জন্য। ভারতীয় মোটর সাইকেলে চড়েন, তাদের ভারতীয় ট্রাক আছে, বাস আছে কারো কারো, কিন্তু সারাদিন ভারতের গালি দিবে। ভারতের গালি না দিলে তাদের ইমান পাকাপোক্ত হয় না। তো দেখা যাক কি হয়। আমাদের সরকার, এই মুসলেকা সরকার কি করে। মুসলেকা সরকার তো বলে তার কাছে প্রচুর জ্বালানি মজুদ আছে, তেল মজুদ আছে, ভয় কিসের, ওগুলো খরচ করে করে বানাক। আবার বলে যে মাটির নিচে প্রচুর গ্যাস আছে, সেগুলো খরচ করে কারেন্ট বানাক। আদানির কাছ থেকে কেন নিতে হবে? এই দেশের মানুষের ন্যূনতম হায়া নাই, হায়া মানে ন্যূনতম লজ্জা নাই। যদি থাকতো সারাদিন ভারত বিরোধিতা করে, আবার ভারত থেকে তেলের বিরুদ্ধে আমার ভাবির পোলা বিরোধিতা করে না কেন? আমার ভাবির পোলারা এখন মাঠে নামে কেন যে ভারতের ডিজেল নেব না, ভারতের চাল নিব না, নুন নিব না, তেল নিব না, ডাল নিব না, হিন্দি গান নিব না, কারেন্টও নিব না, এটা বললেই তো হয়ে যায়। কিন্তু আমি জানি তা তারা করতে পারবে না। ওই যে আমি বলেছি, আপনার চ্যানেল কয়েকবার বলেছি, অন্যান্য জায়গায় বলেছি, যে আমেরিকার সাথেও পাঙ্গা নিয়ে আমরা টিকতে পারবো, সৌদি আরবের সাথেও পাঙ্গা নিয়ে টিকতে পারবো, এক বেলা দুই বেলা খায় হইলো। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের ভাগ্য ভালো যে আমরা ভারতের মতো প্রতিবেশী পেয়েছি। আর ভারতের দুর্ভাগ্য আমাদের মতো প্রতিবেশী পেয়েছে, যারা ভারতেরটা খেয়ে, ভারতেরটা পরে
ভারতের চিকিৎসা নিয়ে ভারতে গিয়ে বাচ্চা পয়দা করে, সেই বাচ্চারা বড় হয়ে ভারত বিরোধিতা করে। এটা ভারতের জন্য দুর্ভাগ্য বটে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওনাকে আমি শুধু অনেক সময় বলি যে ডক্টর ইউনূস সরকারের সাথে একটা বোঝাপড়া বিএনপি সরকারের ছিল কিনা, এই প্রশ্ন কেন ওঠার পেছনে একটা কারণ থাকতে পারে কিনা, যে খলিলুর রহমান যিনি এই যে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, যে চুক্তি এখন চারদিকে বলা হচ্ছে যেটা একটা গোলামি চুক্তি, এই চুক্তির সাথে সবচেয়ে বড় প্লেয়ার যিনি ছিলেন, প্লাস সেই মানুষটিকে এবং যাকে বিএনপি তার সমালোচনা করেছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেছে খলিলুর রহমানকে সরিয়ে দিতে হবে, তারপর বিএনপি বলেছে ভিনদেশি নাগরিক, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন। তারপরও এই মানুষটি যেহেতু পররাষ্ট্রমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশে রয়ে গেছেন, ফলে বোঝার বাকি থাকে না যে একটা ভেতর বড় কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। যাক, সে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পক্ষ থেকে লড়ছেন। মোটা দাগে যে কোনো বিচার বিশ্লেষণ হোক, খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক না হলেও সে তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, মানে পুরো বাংলাদেশের বিষয়। এখানে আমরা সবসময় বলি চেয়ারটাকে সম্মান করতে চাই। ডক্টর ইউনূস কলুষিত করেছে, সিবেক ডক্টর ইউনূসের জায়গায় তাকে সমালোচনা করেছেন। আমাদের সেই প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, এই চেয়ারগুলো তো আমাদের চেয়ার। রাষ্ট্রপতি, যে কারণে আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ কি সেই বিবেচনা হচ্ছে তিনি আমাদের রাষ্ট্রপতি। এই জন্য তার বিষয়ে আমরা ডক্টর ইউনূসের যে আচরণ সেটা সমালোচনা সবসময় করেছি। ফলে খলিলুর রহমান আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চাবো যে খলিলুর রহমান বিজয়ী হয়ে আসুন। কিন্তু এর মধ্যে একটু বাদ সেধেছে, ঘটনা ঘটেছে আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ জাতিসংঘ মহাসচিব বরাবর সেইখানে তারা একেবারে কাগজে কলমে স্মারকলিপি দিয়ে তারা খলিলুর রহমান যেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত না হতে পারেন সেটার জন্য আপত্তি জানিয়েছে। স্মারকলিপিতে তারা ডক্টর ইউনূস সরকারের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে, বিশাল অনেক দীর্ঘ এই স্মারকলিপি, প্রায় 1 পৃষ্ঠার দীর্ঘ স্মারকলিপি, সেই স্মারকলিপিতে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো নিয়ে জাতিসংঘ মহাসচিবের বরাবর আওয়ামী লীগের লোকজন, বিশেষ করে আওয়ামী লীগের সময়কার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, তিনি সেখানে নেতৃত্ব দিয়েছেন, তারা কমপ্লেন জানিয়েছে। প্রশ্ন উঠতেই পারে যে আমাদের জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড় কিনা, কিন্তু রাজনীতির অন্দরমহলে তো অনেক খেলা হয়। খেলাটা জমেছে আরেক জায়গায়। আমরা এই আয়োজনটি, এখনকার যে কন্টেন্টটি করার উদ্দেশ্য হলো যে এর আগে আপনারা আমাদের লাইভ শোতে ভারতের সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন গৌতম লাহিড়ীর দেওয়া তথ্য থেকে জেনেছেন এবং তিনি তার সূত্র জানিয়েছেন যে তিনি আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে জানাচ্ছেন যে নিউ ইয়র্ক থেকে আওয়ামী লীগ নেতারা গৌতম লাহিড়ীকে জানিয়েছেন যে এই স্মারকলিপি দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি নিজে ফোন করেছেন আওয়ামী লীগের সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনকে। এবং এইটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যদি এটা সত্য হয়ে থাকে, আমরা নিজেরা কনফার্ম হওয়ার জন্য নিশ্চয়ই আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। খলিলুর রহমান নিশ্চয়ই দেশে ফেরার পর তার কাছে সাংবাদিকরা যাবেন, জানতে যাবেন সত্যিকার এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। কারণ এক পক্ষ থেকে সরাসরি আব্দুল মোমেনের মুখ থেকে এখনো আসেনি। আব্দুল মোমেন আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন, আওয়ামী লীগ নেতারা গৌতম লাহিড়ীকে জানিয়েছেন। সুতরাং আব্দুল মোমেনের কাছ থেকেও শোনার ব্যাপার আছে, আবার ডক্টর খলিলুর রহমান তার কাছ থেকেও শোনার ব্যাপার আছে। তবে যদি না হয় সেটা ভিন্ন বিষয়, আর যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক অনেক সিগনিফিক্যান্ট একটা বিষয়। দেশের ভেতরের পলিটিক্স যা হচ্ছে আর ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং আওয়ামী লীগ যে একেবারে ফেলনা না, এই ইস্যুটা বোধহয় সামনে চলে আসতে পারে। ভালো থাকবেন। দর্শক, অত্যন্ত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনলে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন এবং আমার ধারণা আপনারা একমত পোষণ করবেন। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। এই খেলাটাকে কেউ কেউ বলছেন এটা একটা সাইকোলজিক্যাল গেম। এর নানাবিধ টার্গেট আছে। তো এই খেলাটায় বা এই কাজে নিয়োজিত হয়েছেন বা নিয়োগ করা হয়েছে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট,
কতিপয় বুদ্ধিজীবী যাহারা বুদ্ধি বিক্রি করিয়া চলেন, কতিপয় শিক্ষক এবং কতিপয় টকশো কাঁপানো টকার, মানে যারা টকশোতে কথা বলেন, দেখবেন চিবিয়ে চিবিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে। হয়তো 1 বছর 2 বছর 3 বছর আগে তারা এইভাবে এই টোনে কথাগুলো বলে নাই, মুক্তিযুদ্ধ নিয়ে তারা এত বেশি কথা বা প্যারা তাদের ভিতরে দেখা যায়নি। এখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর অনেক বীরত্ব গাথাও আমরা শুনতে পাচ্ছি, তারা তুলে ধরছেন। কিন্তু যখনই শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে, সেখানে তারা শেখ হাসিনাকে স্প্লিট করে ফেলছেন, করে শেখ হাসিনার বিপক্ষে কথা বলছেন। বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা মানে তার যথাযথ বিচার হওয়া দরকার, তিনি এই করেছেন সেই করেছেন, যা যা বলবার তারা সেগুলো বলছেন। তবে তারা একটি কথা খুব জোরে সোরে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন, 2024-এর 5 আগস্টের পর থেকে তিনি ভারতের দিল্লিতে আছেন। তারা শেখ হাসিনাকে ফেরত চাইছেন, ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে হবে। আইসিটি থেকে যে একটি নামকাওয়াস্তে একটি যে লোক দেখানো মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এই ধরনের অনেকের ভিতরে এই মানে ফ্যান্টাসিজম আছে, ফ্যান্টাসি কাজ করে যে এনে মৃত্যুদণ্ড দিতে হবে। যদিও আওয়ামী লীগের তরফ থেকে এইটিকে উপেক্ষা করা হয়েছে, এটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আইনের দৃষ্টিকোণ থেকেও এই আদালত, এই আইন এই ধরনের বিচার করতে পারে না। এই ধরনের অনেক আইন ভিত্তিক আইনজ্ঞদের রেফারেন্স দিয়ে অনেক কন্টেন্টও কিন্তু অনেকে করেছেন, আমরাও করেছি, কথা বলেছি। কিন্তু তারা বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু আমি আপনাদের বলছি বিনয়ের সঙ্গে, এই যারা এইসব কথা বলছেন তাদের কেউই মনে প্রাণে চান না শেখ হাসিনা ফিরে আসুন, এটা কিন্তু তারা চান না। আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন ইউনূস, তিনিও বারবার বলেছেন, তার উপদেষ্টাদের অনেকেই বলেছেন, বারবার গলা ফাটিয়ে ফেলেছেন, শেখ হাসিনাকে ফেরত চাই, ভারতের কাছে চিঠি লিখেছেন, বিভিন্ন ফোরামে বক্তৃতা করেছেন। আমি তখনও বলেছি ইউনূস মন থেকে চান শেখ হাসিনা যেন না ফিরেন। হ্যাঁ, আমি এটা বলেছি, ইউনূস শুধু চাইতেন শেখ হাসিনা যেন দিল্লিতেই থাকেন, তবে যেন চুপচাপ থাকেন। কারণ শেখ হাসিনা কথা বললেই তার তথ্যে তাউস, তার মসনদ কেঁপে উঠত, তিনি ভীষণ ভয় পেতেন। এখনকার অবস্থাটাও ঠিক তেমনই। এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি থেকে ঘুরে এলেন, বলা হলো শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, প্রত্যর্পণ যে চুক্তি তার রেফারেন্সে চেয়েছি, আগে চিঠি দেওয়া হয়েছে। তো এটি নিয়ে আসলে কেউ মুখ খুলছিল না। পরে সর্বশেষ সম্ভবত 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি মুখ খুলেছেন, বলেছেন যে হ্যাঁ, আমরা এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি, প্রক্রিয়া যাচাই করছি, আইনি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা খুঁজে দেখছি। খেয়াল করে দেখুন, এই কথা কিন্তু তিনি আগেও বলেছেন। যখনই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো মন্ত্রী বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখনও গিয়েছেন, এসব কথা বলেছেন। জবাবে রণধীর জয়সওয়ালরা এই কথাগুলো বলেছেন, অজিত দোভাল বলেছেন, জয়শঙ্কর বলেছেন, নানান কথা। অর্থাৎ আমরা মধ্যে কথা বুঝেছি যে ভারত শেখ হাসিনাকে এভাবে ফেরত দেবে না, এটি দিবালোকের মতো সত্য। নতুন কিছু রণধীর জয়সওয়াল বলেননি, বরং রণধীর জয়সওয়াল এই কথাটি বলেছেন যে আমরা এটি প্রক্রিয়া করছি। এটা করে তিনি আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে দিল্লি সরকারের, ভারত সরকার যে সম্পর্ক, সেটিকেও জাগরুক রেখেছেন। আবার বাংলাদেশে নবনির্বাচিত সরকার, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক যে কাজকর্মগুলো এগিয়ে নেওয়া দরকার ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, সেটিও যেন সুচারুরূপে হতে পারে, সেটিও তারা বলেছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের দেশের তরফ থেকে বলা হয়েছে ওই ইস্যুটি আমরা উত্থাপন করেছি, ওটি আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে সম্পন্ন হবে। কিন্তু তাই বলে দ্বিপাক্ষিক সম্পর্ক কোথাও থেমে থাকবে না, থেমে থাকতে পারে না। তাই যেটা বললাম, যা বলার দরকার তাই বলেছে দিল্লি, যা বলার দরকার তা বলছে তারেক রহমানের সরকার। কারণ আমাদের সরকারও জানে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে না। আর আমি বলতে চাই এই সরকারও আসলে শেখ হাসিনাকে ফেরত চায় না। এই জন্যই আসলে মাঠে নামানো হয়েছে
কিছু লোকজনকে, আমি তাদের ভাড়াটিয়া বলবো কিনা জানি না, হতে পারে তারা ভাড়াটিয়া, তাদেরকে লাগানো হয়েছে, নামানো হয়েছে। এদের কেউ কেউ ইউনুসের ব্যয় জেলও খেটেছেন, দু একজনকে দেখতে পাচ্ছি। ফলে তারা যখন কথা বলেন টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে, কিছু লেখেন, বলেন, সাধারণ মানুষের এক ধরনের সহানুভূতি তারা কিন্তু অর্জন করছেন, পাচ্ছেন। এদের কেউ কেউ আবার মবের শিকার হয়েছেন নানান প্রেক্ষাপটে, যদিও এর অধিকাংশই নাকি সাজানো ছিল। কারণ এর মাধ্যমে এই লোকগুলোর গায়ে নিরপেক্ষ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী এরকম একটা লেবেল লাগানোর সুচতুর চেষ্টা এটিকে বলা হচ্ছে, বা বলতে পারেন আপনারাও। অর্থাৎ দিন শেষে এরা বুঝাতে চান আওয়ামী লীগ একটি বড় দল, প্রাচীন দল, অতএব গণতন্ত্রের বিরাট স্বার্থে আওয়ামী লীগ ফিরতে পারে, অথবা ফিরুক, নিরীহ ছাত্রলীগ ফিরুক, যে অন্যায় করেনি, খুন করেনি, গুম করেনি, চাঁদাবাজি করেনি, লুটতরাজে অংশ নেয়নি, ফিরুক, আওয়ামী লীগও তাহলে ফিরুক। কিন্তু শেখ হাসিনা নন। শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ ফিরুক, ছাত্রলীগ ফিরুক, অঙ্গ সংগঠন ফিরুক, কোনো সমস্যা নেই। কে কোন প্ল্যাটফর্মে যাবে সেটি পরের কথা। কারণ কি? কারণ হচ্ছে শেখ হাসিনাকে তাদের ভীষণ ভয়। কারণ হচ্ছে শেখ হাসিনাকে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না। মানে তিনি এমন একজন মানে রাজনীতিক, এমন একজন প্রবীণ মহিলা যে তাকে আসলে বাগে রাখা মুশকিল, তার মুখে কিছু আটকায় না। আমরা অনেক সময় তার সমালোচনা করি যে প্রধানমন্ত্রী হিসাবে, আওয়ামী লীগের মতো দলের সভাপতি হিসাবে তার মুখে যা মানায় না তেমন কথাও তিনি বলেন। এসব কারণেও অনেকে তাকে খুব ভয় পায়। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা এই অঞ্চলের, এই দেশের টাউট বলেন, বাটপার বলেন, শিখন্ডি বলেন, সকলকে তিনি চেনেন, চিনতে পারেন। এই টোটাল সিন্ডিকেটটাকেই তিনি চেনেন, সবার আগে তিনি চিনতে পারেন, বুঝতে পারেন। ইউনুসকেও তিনি সবার আগেই চিনতে পেরেছিলেন। এটা এখন অনেকে টকশোতে বলছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বীকার করছেন, শেখ হাসিনার বিচক্ষণতার প্রশংসা করছেন যে আমরা বুঝি নাই, আমরা ইউনুসের পক্ষে কথা বলেছি, আমরা ইউনুসের জন্য গুণগান গেয়েছি, কেঁদেছি, মিছিল করেছি। কিন্তু ইউনুস যে এত বড় বাটপার, ইউনুস যে বিশ্ব বাটপার, এ খারাপ খারাপ অনেক অনেক খারাপ কথা বলছেন তারা, কিন্তু শেখ হাসিনার প্রশংসা করছেন। সেই তাদেরই কেউ কেউ নেমেছেন এই নতুন খেলায়। এই যে বললাম সাইকোলজিক্যাল গেম, এই খেলায়। কোন খেলা? যেই খেলায় আওয়ামী লীগ ফিরুক, কিন্তু শেখ হাসিনাকে কিছুতেই চাই না, শেখ হাসিনা যেন ফিরতে না পারেন। কারণ তাকেই তো ভয়, তাকে ম্যানেজ করা যাবে না, তাকে টক্কর দেওয়া যাবে না, তার সঙ্গে রাজনীতি করবার মতো রাজনীতিক তো এখন এদেশে নেই, এটি তারা বুঝতে পারছে। তাই এই মুহূর্তে যারা আওয়ামী প্রেমী, ছাত্রলীগ প্রেমী হয়ে গণতন্ত্রের ধ্বজাধারী সাজতে চাইছেন, তারা সত্যি সত্যি শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। এবং এই ধ্বজাধারীরা যাদের হয়ে মাঠে নেমেছেন, বললাম তো তারা নিজেরা নামেননি, তাদেরকে কেউ নামিয়েছেন, তারা যে গলাবাজিতে নেমেছেন, সেই অদৃশ্য ব্যক্তিরাও চান না শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরে আসুন। কারণ তারা জানেন শেখ হাসিনাকে বাগিয়ে আনা অসম্ভব। ইউনুস থেকে শুরু করে এই বঙ্গের সব মানে টাউট বাটপার চিটার সিন্ডিকেটকে শেখ হাসিনা যেমন চেনেন, তেমনটা আর কেউ চেনেন না। তাই শেখ হাসিনা ফেরা মানেই তাদের সকলের জন্য বিরাট দুঃসংবাদ। এই যে নাহিদ ইসলাম সেদিন বললেন ছাত্রলীগের নিরীহ নেতা কর্মীরা চাইলে এনসিপিতে ফিরতে পারবেন, এই ফর্মুলা নিশ্চয়ই আওয়ামী লীগও ফিরতে পারবে, এটি শুধু বলার বাকি। আরো কেউ কেউ এমন বয়ান তৈরি করার চেষ্টা করছেন। নীলা ইসরাফিল নামে একজনকে সেদিন বলতে শুনলাম, পত্রিকায় পড়লাম তার ভাষ্য, প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগ ফিরবে কিন্তু হাসিনা না। সুপ্রিয় দর্শক, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। গভীরভাবে বিশ্লেষণ করুন, পর্যালোচনা করুন। এটা বিএনপি, তারেক রহমানের টিম, জামাত, শফিকুর রহমান এবং তার টিম, ডিজিএফআই এবং আইএসআই এর সম্মিলিত মাস্টার প্ল্যান। গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আবার দেখুন, শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার, 5 দিনের মাথায় জামিনে তার মুক্তিতে যারা অবাক হয়েছেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন শিরিন শারমিন চৌধুরী খুব শিগগিরই বিদেশে যাচ্ছেন। হয়তো চিকিৎসার জন্য যাচ্ছেন, অথবা রাজনীতির জন্যই যাচ্ছেন, হয়তো শেখ হাসিনার কাছেই যাবেন, কে জানে। শোনা যাচ্ছে সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবাও নাকি জামিনে বেরিয়ে আসতে পারেন অচিরেই। হয়তো অন্য অনেকেই বেরিয়ে আসবেন। এতে একটা নয়, কয়েকটা বার্তা আসলে দেওয়া যাবে দেশে এবং বিদেশে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, বিচারে, আইন আদালতে হস্তক্ষেপ করছে না নবনির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, ভালো কথা। গণতন্ত্রের বিকাশে বাধা দিচ্ছে না এই সরকার। এই সরকার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চর্চা শুরু করেছে।
বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরও ছেড়ে দিচ্ছে সরকার, কেবলই গণতন্ত্রের স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে। আর বিদেশিরা তো বলবে মারহাবা, এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম, আশা করেছি, এটাই নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছি। কিন্তু শেখ হাসিনার বিষয়টা দেশে যেমন আটকে যাচ্ছে, রাজনীতির ক্ষুদ্র স্বার্থে অনেক অরাজনীতিকের মানে ভয়ে, মনের ভয়ে বিদেশেও শেখ হাসিনার নামটা আসলে অচ্ছুত হয়ে থাকছে মাইনাস ফর্মুলার যে ঘেরাটোপ, যে নিয়ম, তার ফাঁদে পড়ে। সেটা কিরকম? কারণ তারা তো এটাই চেয়েছিল। 2024-এর 5 আগস্টের যে আপনার ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটলো, ডিপ স্টেটের অংশগ্রহণ, বিদেশি শক্তির অংশগ্রহণ, দেশি এজেন্টদের অংশগ্রহণ, সব মিলে বক্তব্য তো একটাই। একমাত্র শেখ হাসিনাই তো ডিপ স্টেটের চোখে চোখ রেখে বলেছিলেন, না, আমার দেশের 1 ইঞ্চি জমি দেব না কোনো বেনিয়াকে, কোনো ফিরিঙ্গিকে। আসলে যে খেলাটা এখন চলছে, সেই খেলাটা হলো আওয়ামী লীগকে ফেরানোর নামে শেখ হাসিনাকে মাইনাস করার মিশন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলার শেষ কোথায়? একে বলে মরার ওপর খাঁড়ার ঘা। একে তো বিদ্যুতের চাহিদা তুঙ্গে, গরমকাল, তার ওপরে এখন আবার আদানি একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটাতে আলটিমেটাম দেওয়া হয়েছে তাড়াতাড়ি বকেয়া মেটানোর জন্য। আমাদের কাগজে বেরোয়নি, কিন্তু আপনাদের কাগজে বেরিয়েছে, প্রথম আলোতে বেরিয়েছে। দেখুন, ভালো করে পড়ে দেখুন, বলতে পারবেন না যে আমাদের ভুলভাল খবর আমরা ছাপি। যা খবরটা আমার কাছে পরে এসছে, সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার মৌসুমে জ্বালানির অভাবে প্রয়োজন মতো উৎপাদন করা যাচ্ছে না, ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে বকেয়া বিল দ্রুত পরিশোধের তাগাদা দিয়ে সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। বকেয়া শোধ না হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বরাবর পাঠানো চিঠিতে তারিখ লেখা আছে 17 এপ্রিল, তবে চিঠিতে 19 এপ্রিল মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দায়িত্বশীল একটি সূত্র। সতর্ক করে বলা হয়, বিল পরিশোধের দেরির কারণে প্রকল্পের অর্থ প্রবাহে ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখা কঠিন হচ্ছে, তাই সময় মতো বিল পরিশোধ না হলে আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ বন্ধের সরবরাহের ঝুঁকি থেকে যাচ্ছে। 2017 সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি। চুক্তি অনুসারে আদানির কেন্দ্র থেকে 25 বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। পিডিবি সূত্রে বলা হয়েছে, বর্তমানে 1,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে আদানি কেন্দ্রটি। এটি সরবরাহ বন্ধ হলে চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হবে, তাই এই সময় বকেয়া আদায়ের চিঠি দিয়ে দিয়েছে তারা। এর আগে বকেয়া শোধের জন্য তারা দিয়েছিল 29 জানুয়ারি পিডিবির কাছে চিঠি পাঠিয়েছিল আদানি। সেই চিঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকির কথা বলা হয়েছে। বিদ্যুতের ব্যবহৃত কয়লার দাম নিয়ে পিডিবির সঙ্গে বিরোধ এখন নিষ্পত্তি হয়নি। বিডিবি কয়লার বাড়তি দাম ধরে বিদ্যুৎ বিল করছে, আর পিডিবি বাজার দরে শোধ করছে বলে অভিযোগ। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম বিডিবির সঙ্গে আদানির বিরোধের এখনো আছে। আদানি বিদ্যুতের বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে একটি রিট মামলা চলমান। আদালতের চূড়ান্ত আদেশের পর করণীয় নির্দেশ নির্ধারণ করে পিডিবি। অতএব আদালতের নির্দেশ যতক্ষণ না আসছে, পিডিবি যদি টাকা না দেয় তাহলে ক্যাচাং ফু। এই তো হলো বাংলাদেশের অবস্থা। তো এই যে যখন আপনারা ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার আগে আপনারা যে বাতেলা ফাতেলাগুলো করেছিলেন, যে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বন্ধক দিয়ে দিয়েছে, করদ রাজ্য না কি বলে, তাতে পরিণত করে দিয়েছে। তা আপনারা তো এলেন দুটো সরকার। প্রথমে ইউনূসের সরকার, সে বৈধ হোক অবৈধ হোক সে নিয়ে বিতর্ক থাকতে পারে। তারপরে এলেন আপনাদের ওই স্বনির্বাচিত অঘোষিত সংসদীয় গণতান্ত্রিক সরকার। তো সেই সরকারও তো এখন 2 মাস ধরে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। ওই চুক্তিটা তো করলেন না, আবার চলে গেলেন আদালতে।
তা যখন কেউ কোর্ট দেখায়, ধরুন কারোর সঙ্গে কারোর বিবাদ হচ্ছে, আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টই সব থেকে ভালো। কোর্ট যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রে হবে কি, এক পক্ষ বলবে তাহলে ঠিক আছে, কোর্টের নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপাতত ঝগড়া ঝুড়ি চাপা রইল, বা ব্যবসা ঝুড়ি চাপা রইল, বা বিদ্যুৎ সরবরাহ ঝুড়ি চাপা রইল। এখন এই বকেয়া বিলটার জন্য এই যে টাকাটা দিতে একটা চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছে, সেই চূড়ান্ত নোটিশ যদি আপনারা টাকা না দিতে পারেন, বাংলাদেশ সরকার যদি টাকা না দিতে পারে, তারক রহমান সরকার টাকা না দিতে পারে, তাহলে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াটা খুব একটা মানে দূরে নয়, এটুকু বলতে পারি। কারণ আমি অনেকদিন আগে থেকেই বলছি, এবার ভারত কি কি করবে তা দেখতে থাকুন। এখনো কিছু হয়নি, পশ্চিমবঙ্গের নির্বাচনটা শেষ হয়ে যাক এবং মে 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়ে যাক, তারপর সরকার গঠন হোক, তারপর খেলা দেখবেন। ধোপা কাচা কাছে না, বাংলাদেশকে ভারত ধোপা কাচা কাচবে। কারণ আমরা যা বুঝতে পারছি, হাওয়া যেদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে। আর বিজেপি যদি আসে, তা ধরুন আসামে বিজেপি, ত্রিপুরায় বিজেপি, বিহারে বিজেপি, উড়িষ্যায় বিজেপি, মধ্যিখানে রয়ে গেছিল শুধু ওয়েস্ট বেঙ্গলের এই 2200 কিলোমিটার, সেটা হচ্ছে নন বিজেপি রাজ্য। তার মানে পুরো বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে আপনার সীমান্ত একেবারে ঘেরা হয়ে গেল। এবার আপনারা হয়ে গেলেন ঘেরাবন্দি। এবার ঘেরাবন্দি একটা সরকারকে যদি ধোপার পাটের মতো কাঁচা হয়, তাহলে পরে সে তো একদম সাদা রং ফং উঠে গিয়ে সাদা দবদবে হয়ে যাবে। আচ্ছা করে ওই সোডা সাবানে চোবানো হবে, আর আচ্ছা করে কাঁচা হবে। আর কি কি হবে এখনো ওয়েট করুন, আরো অনেক কিছু হবে। আমি সেগুলো বলে বাংলাদেশের মানুষকে প্যানিকগ্রস্ত করব না। প্যানিক হয়ে গেলে এই যে অবস্থার মধ্যে, একই অশান্তির মধ্যে জ্বলছেন, আরও যদি প্যানিক ছড়িয়ে দিই তাহলে পরে দেশটা অশান্ত হবে। আমি চাই না দেশটা অশান্ত হোক। তবে খবরটা আমি দেরিতে পাওয়ায় একটু দেরিতে আমি এটা আপলোড করছি। তো এখন আপনারা বিচার করুন, আদানির টাকা মেটাবেন নাকি অন্ধকারে থাকবেন। তবে যা অবস্থা দেখছি, না পাবেন খাদ্য, না পাবেন তেল, না পাবেন কারেন্ট, কি হইব আপনারও? পকেটেও পয়সা কড়ি নাই। ইউনুস সব ফতুর করে দিয়ে গেছে। ইউনুস যে টাকাগুলো ওই জমিয়ে রেখেছিল না, সব দেনা পরিশোধ করেনি। আর সরকারের চাল দিয়েছে, শেখ হাসিনা সরকারের চাল দিয়েছে, শেখ হাসিনা সরকারের তেল বিক্রি করেছে, আর কিছু আমদানি, লোক দেখানো কিছু আমদানি করেছে, যেগুলো নামমাত্র। আসলে জমানো যে জিনিসগুলো ছিল, যেগুলো শেখ হাসিনা তিল করে জমিয়েছিলেন, সেইগুলো খরচা করে উনি দেখিয়েছেন যে আমি এত টাকা রেখে গেলাম। কারোর কোনো বিল পরিশোধ করেননি, কারোর কোনো বিল করেননি। সব দায় এসে পড়েছে এখন তারেক রহমান সরকারের কাছে। এবার তারেক রহমান সরকার কি করে এই টলমল সরকারকে সামলিয়ে চলবে, তার একই রাজনৈতিক জ্ঞান নেই। রাজনীতিতে তিনি বোঝেন না। 17 বছর বিদেশে থেকেছেন, ও বাংলাদেশের পালস 17 বছরে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে তিনি ধরতে পারছেন না। তাকে গুছিয়ে বসতেই সময় লাগছে। তার উপর তিনি একটি অশিক্ষিত গণ্ডমূর্খ, ওনার মাথায় ঢুকবে কি করে? এখন আপনারা নিজেরা ভেবে দেখুন, এই যে তারেক রহমান সরকার কতদিন এই সরকারের গদিতে বসে থাকবে। আমি অনেকদিন আগে বলেছিলাম, ভারত এমন অবস্থার সৃষ্টি করবে যে তারেক রহমান প্লেন ধরে সোজা আবার লন্ডন চলে যাবেন। তিনি কিন্তু এই দেশে বেশি দিন থাকতে পারবেন না, সরকার প্রধানও থাকতে পারবেন না। আরও একটা কথাই বলেছিলাম,
যে ঝ্যাঁটা জুতো নিয়ে পাবলিক কিন্তু এই সরকারের মন্ত্রীদের ওই নেপালের মতো তাড়া করবে। নেপালের মন্ত্রীরা নয়, ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন, কেউ দিল্লিতে, কেউ সিকিমে আশ্রয় নিয়েছিলেন। শ্রীলঙ্কার মন্ত্রীরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। আপনারা কোথায় যাবেন? আপনাদের একজনকেও তো রাখা হবে না। বিশেষ করে সালাউদ্দিন, ওটা মহা বদমাস, দুষ্ট লোক। ওই দুষ্ট লোকটা ভারতে থেকে বা এখানে মোৎসব করতো, আর ওখানে গিয়ে ভারতের পশ্চাৎ দেশে বাঁশ দেওয়ার জন্য যত রকম কাজ করছে তত রকমই কাজ করে যাচ্ছে। কালকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে কেন শেখ হাসিনাকে তাড়াতাড়ি ভারত ফেরত পাঠাতে চাইছে। এখানে কিছু শঙ্কা, কিছু আশঙ্কার ব্যাপার রয়েছে। আমি সেই জন্য এই ভিডিওটি আগামীকাল করব, আজকে আর করব না। আগামীকাল সন্ধ্যাবেলা ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন, শেখ হাসিনাকে কেন তাড়াতাড়ি পাঠাতে চাইছে। জীবনের সব ক্ষেত্রে একটা হিসাবের খাতা থাকে। রাজনীতির ক্ষেত্রে এই হিসাবের খাতাটি আরও বড় হওয়া দরকার এবং গুরুত্বপূর্ণ হওয়া দরকার। আপনারা যারা সত্যজিৎ রায়ের সে বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে দেখেছেন, সেখানে দেখবেন যে একটা পাগলা রাজা, তারও একজন সভা পণ্ডিত থাকে, তারও একজন সভা কবি থাকে, এবং সবাই রাজার সঙ্গে জিহুজুর করলেও তিনি, যিনি সভা পণ্ডিত, যিনি রাজ জ্যোতিষী, লক্ষ্য করবেন সেই রাজ জ্যোতিষী তিনি কিন্তু হীরক রাজার সঙ্গে সব কথায় একমত পোষণ করেন না। তিনি হীরক রাজাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং রাজার ইচ্ছায় তিনি খুব সুকৌশলে তাকে বিভিন্ন পরামর্শ দেন, যেটি শিক্ষামন্ত্রী, যেটি অন্য যে সকল যুদ্ধমন্ত্রী, পুলিশ মন্ত্রী রয়েছেন, তারা ঠিক ওইভাবে রাজ পণ্ডিত বা রাজার যে সভা পণ্ডিত, রাজ জ্যোতিষী, তার মতো ওইভাবে বলতে পারেন না। তো ওই যে রাজ জ্যোতিষী, তার সামনে দেখবেন একটা বিরাট খাতা আছে এবং সেই খাতা নিয়ে সে সারাক্ষণ ব্যস্ত থাকে, জটিল সারাদিন গণনা করে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাজার ভাগ্য নির্ধারণ হবে, কিভাবে রাজার কোষ্ঠী নির্ধারণ হবে। এই কাজে নিয়ে সে এত ব্যস্ত থাকে যে রাজা যে আনন্দ করেন বা ফুর্তি করেন বা রাজার যারা লোকজন যারা যে ভাড়ামি করেন, এই দিকে তার খেয়াল থাকে না। এবং ওই ডায়ালগগুলো দেখলেই বুঝতে পারবেন। তো কাজেই জীবনের সব ক্ষেত্রে কিছু কিছু জায়গা পবিত্র রাখতে হয়। জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গা যাকে বলা হয় দার্শনিকদের হাতে ছেড়ে দিতে হয়, ফিলোসফারদের হাতে ছেড়ে দিতে হয়, পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দিতে হয়। যেমন আমাদের দেশের পরিকল্পনা মন্ত্রণালয় আছেন। তো এই যে পরিকল্পনা মন্ত্রণালয়, এটিকে সব আমাদের দেশে, স্বাধীন বাংলাদেশে সবাই এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অথচ এই দেশের সবচেয়ে ১ নম্বর মন্ত্রণালয় হওয়া উচিত পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিকল্পনা কমিশন। কিন্তু সেটি আমাদের দেশে হয় না। এটিকে অর্থমন্ত্রীর সাথে বা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একত্র করে দেওয়া হয় এবং এখানে যাকে মন্ত্রী বানানো হয় তাকে মনে করা হয় দুর্ভাগা মন্ত্রী, তার কোনো কাজ নেই, অথচ সব কাজ কিন্তু এখান থেকেই হওয়া উচিত। আরেকটি হলো সরকারের পরিসংখ্যান বিভাগ। এই সরকারের কোথায় কি হলো বা না হলো এটি গণনা করার জন্য সরকারের একটা বিভাগ আছে, পরিসংখ্যান ব্যুরো বা পরিসংখ্যান বিভাগ। এখানেও যারা নিয়োগ লাভ করবেন, বিশ্বের সবচেয়ে জ্ঞানী, গুণী অর্থনীতিবিদ, তাদেরকে এখানে নিয়োগ দিতে হবে। আমাদের যে পরিসংখ্যান বিভাগ কোন পর্যায়ে আছে, এটা আপনারা যদি বাস্তবে জানার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আমাদের যে পতনের জন্য, সরকারের যে পতন, সেই পতনের জন্য প্রথম এবং প্রধান যে কারণ, সেটা হলো কোনো সরকার তার যে রাজনীতির যে মাস্টার প্ল্যান, রাষ্ট্র পরিচালনার যে মাস্টার প্ল্যান,
এটা তারা করতে পারে না, কোনো প্ল্যান নেই। রাজার যেটা ইচ্ছা, প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যেটা ইচ্ছা, ওটাই তার মাস্টার প্ল্যান। মুখ দিয়ে যা আসলো বললো, এটা করো ওটা করো, এটাই মাস্টার প্ল্যান। ওকে ধরো, ওরে মারো, ওরে কাটো, ওখানে টাকা খরচ করো, ওখানে খাল কাটো, ওখানে বিল ছাড়ো, ওখানে ইঁদুর ধরে মানে ইঁদুর নিধন উদ্বোধন করো, এরকম নানা রকম কথাবার্তা যে যার মতো চলতে থাকে। এটা অনেকটা যে সেই নায়ক রাজ্জাকের একটা বিখ্যাত সিনেমা আছে পাগলা রাজা, ওইরকম একটা পাগলা রাজার মতো কাণ্ড কারখানা চলে। কিন্তু নর্মালি তো আসলে এইভাবে চলার কথা না। তার দল পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে, রাষ্ট্র পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে, এবং সরকার পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে। কিন্তু যেই মুহূর্তে মানুষ ক্ষমতায় আসে, সে দল, সরকার, রাষ্ট্র তিনটিকে একত্র করে ফেলে। এবং এই যে যারা মাস্টার প্ল্যান করবে, সেই মাস্টার প্ল্যানটা কারা করছে তাদেরকে হয়তো 5 বছর 10 বছর পরে সেই যে তার যখন ক্ষমতা চলে যায়, তখন সে জানতেও পারে না যে দেয়ার ওয়াজ এ প্ল্যানার, দেয়ার ওয়াজ এ ফিলোসোফার। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ আছে, প্রধান অর্থনীতিবিদ। আমরা গভর্নরকে নিয়ে ব্যস্ত, ডিপটি গভর্নরকে নিয়ে ব্যস্ত, যিনি গোয়েন্দা শাখা দেখেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ দেখেন, তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে একটা পদ আছে প্রধান অর্থনীতিবিদ, তাকে নিয়ে আমাদের মানুষের কোনো আধিক্যতা নেই, অথচ ব্যাংকের সব কিছু নির্ভর করবে এই প্রধান অর্থনীতিবিদের উপর। তো এরকম বিষয়গুলো যদি আপনি ধরেন, তো সেক্ষেত্রে এই বর্তমান সরকারের যে সফলতা, সেই সফলতা নির্ভর করবে যদি তাদের এরকম প্ল্যান করার মতো লোক থাকে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কখনই গত 17 বছরে মানে বিএনপি ক্ষমতা চলে যাওয়ার মানে পরে বা তারও আগে কোনো দিন এই দল পরিচালনার জন্য কোনো মাস্টার প্ল্যান আর ছিল আমার জানা নেই। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু একটা পলিটিক্যাল স্কুল খুলেছিলেন এবং সেই স্কুলের একজন প্রিন্সিপাল তিনি নিয়োগ দিয়েছিলেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু সেটাকে আর বিএনপি এরকম কোনো প্রিন্সিপালের মধ্যে নাই। আর গত 18 মাসে তো এরকম অবস্থা হয়ে গেছে যে ছাত্ররা প্রিন্সিপালের যেভাবে ধরে ধরে কান মলে দিয়েছে, এখন আর কেউ প্রিন্সিপাল হতে চাইবে না। আর বিশেষ করে পলিটিক্যাল প্রিন্সিপাল তো সম্ভবই না। ছাত্র এসে বলবে, তুই কে, তুই কোথা থেকে লেখাপড়া করেছিস, তুই আমাকে শেখাতে কি শিখাবি? চাঁদাবাজির ব্যাপার তোর কোনো অভিজ্ঞতা আছে? তুই জানিস আমি কত টাকা চাঁদা কালেকশন করি, কত টাকা নিজের জন্য ব্যয় করি, আমার নেতাকে কত টাকা দিই, কর্মীকে কত টাকা দিই, কোথায় কোথায় চাঁদার ভাগ যেতে হয়, কি তুই জানিস? তুই কি ঘোড়ার ডিমের প্রিন্সিপাল হয়েছিস? তো এরকম এখন আমাদের সেই যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা হয়ে গেছে নির্মম বাস্তবতা। কিন্তু আসলে আমাদের একটা আসলে রাজনৈতিক মাস্টার প্ল্যান দরকার, মাস্টার প্ল্যানার দরকার। তো সেই অর্থে বর্তমান সরকারের কোনো মাস্টার প্ল্যান নেই। অথচ আগামী 7 দিন কিভাবে চলবে রাষ্ট্র, দল, কী কী সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি সরকার প্রধানের একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকে, তার সামনে একটা পেপার ওয়ার্ক থাকে, হি কুড ডু বেটার, ইভেন বেটার দ্যান এভার। সবচেয়ে তিনি ভালো করতে পারবেন। উদাহরণ হিসেবে বলি, তেলের দাম, যেমন আজকে এই ভিডিওটা যখন করছি তখন তেলের দাম বাড়ানো হলো। তো তেলের দাম বাড়ালে কী কী লাভ হবে, কী কী ক্ষতি হবে, এবং এটার ফলে জনমনে কতটা স্বস্তি আনা যাবে, আর স্বস্তি না আনা গেলে এটা কতটা বিরূপ পরিস্থিতি হবে, সেটা নিয়ে কোনো মাস্টার প্ল্যান সরকার করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো যে এই যে তেলের দাম বাড়ানো হলো, এখনও যদি পেট্রোল পাম্পগুলোতে ভিড় থাকে, মানুষ মেজাজ রাখতে পারবে না, তেলের দাম বৃদ্ধি দেবেন এবং পেট্রোল পাম্পগুলোতে মারামারি শুরু হয়ে যাবে। তো কাজেই কোনো রকম মাস্টার প্ল্যান ছাড়া যখন হঠাৎ করে একটা মানে আপনি পরিকল্পনা নেন, ওটা বুমেরাং হয়ে যায়। ধরুন আগামী 7 দিনে বাংলাদেশে কী কী হতে পারে, ইসলামী ব্যাংকে কি ঘটবে আগামী 7 দিনে, এটার উপরে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর সাহেব আছেন, তিনি এসএলএমের যে 5টি ব্যাংক, সেই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, আর এসএলএমের সেই 5টি ব্যাংকে এখন জামাতের যে সমস্ত লোকজন আছে এবং ইসলামী ব্যাংকে জামাতের যে সমস্ত লোকজন আছে, তারা কী সিদ্ধান্ত নেবেন তার উপরে
রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করবে, এবং এইগুলো মোকাবেলা করার জন্য মাস্টার প্ল্যান না নিয়ে এই ব্যাপারে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তারা মূলত সরকারের জন্য একটি জ্বলন্ত অঙ্গার তৈরি করে ফেলেছেন, জ্বলন্ত কয়লা। সেই কয়লায় হাত দিলে হাত পুড়ে যাবে, আর কয়লা যদি ঠান্ডা হয় হাতে ময়লা লাগবে, ছাই হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে তেল আমদানি নিয়ে সরকারের মাস্টার প্ল্যান কি, এগুলো নিয়ে যদি জনগণকে সম্পৃক্ত করা হয়, সভা সমিতি সেমিনার আয়োজন করা হয়, নাও ইটস নিড আইডিয়া। সরকারের একার পক্ষে এই আইডিয়া সম্ভব নয়। সরকার যদি এগুলো নিয়ে ব্যাপক সভা সমিতি সেমিনার করে, তাদের তো লোকের অভাব নাই, প্রেস ক্লাবে এই তেল সমস্যা নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা, মানে সরকার তথ্য মন্ত্রণালয় করতে পারে, প্রেস ক্লাব করতে পারে, পত্রপত্রিকাগুলো করতে পারে, টেলিভিশনগুলো করতে পারে, সিরিজ অফ বৈঠক। এখানে সরকারি ইনভেস্টমেন্ট খুব জিরো, খুব অল্প, কিন্তু মানুষজন অ্যালার্ট হয়ে যাবে। এবং আমাদেরই মধ্যে হয়তো দেখা গেল যে আমি সারাক্ষণ বসে যে চিন্তা করি, তার সাথে আমার ড্রাইভারের মাথায় একটা ভালো বুদ্ধি চলে আসতে পারে। তো এই আলাপ আলোচনার মধ্যে দেখা গেল এমন সব সিদ্ধান্ত আসলো যে সিদ্ধান্তগুলো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও আসে, কেবল সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার কারণে কি হচ্ছে, মানুষের উত্তেজনা প্রশমিত হয়ে যাবে, মানুষ এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে পড়বে। কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। এরপর আমাদের সাথে যে চীনের কিছু সমস্যা হচ্ছে, ভারতের মহা সমস্যা, আমেরিকার সাথে আমাদের যে মারাত্মক কতগুলো সমস্যা আছে কূটনীতির অঙ্গনে, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের সীমান্তে গোলাগুলি, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আমাদের গার্মেন্টস এক্সপোর্ট, এর সব কিছু জড়িত। কিন্তু এগুলো নিয়ে যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ তৈরি করা, তাদেরকে দিয়ে জনমত তৈরি করা, সরকার আসলে কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্কটা ভালো হোক, যে চুক্তি ইউজ করে গেছেন সেই চুক্তিটা বলবৎ থাকুক, নাকি সরকার এই চুক্তিটা বাদ দিতে চাচ্ছে? যেটাই সে করতে চাক না কেন, একটা মাস্টার প্ল্যানের অধীন এগুলো নিয়ে গণমত এবং জনমত তৈরি করতে হবে। এটা আমেরিকাতে হয়, ভারতে হয়, তাদের প্রচুর থিঙ্ক ট্যাঙ্ক থাকে। সেই থিঙ্ক ট্যাঙ্কে সরকার টাকা দেয়, গোপনে টাকা দেয়, গোয়েন্দা সংস্থার মাধ্যমে টাকা দেয়, এনজিও ব্যুরোর মাধ্যমে টাকা দেয়। এই যে ইউএসএআইডি, তারা যে বাংলাদেশে এত বড় একটা রেজিম চেঞ্জ করে ফেললো, শেখ হাসিনার পতন ঘটালো একটা এনজিও দ্বারা। তো সরকারও কিন্তু এভাবে এনজিও দিয়ে বহু কাজ করতে পারে জনমত সৃষ্টি করার জন্য। যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, সরকারের ইচ্ছায় রাস্তায় নেমে আসবে, সরকার চুক্তি বাতিল করে দিতে পারবে, কিচ্ছু করার নাই। এরকম চুক্তিতে, সব চুক্তিতে এরকম অসংখ্য ক্লজ থাকে। ফলে কি হলো দেখুন, সরকারের হাতে কোনো মাস্টার প্ল্যান না থাকার কারণে আগামী 7 দিন যে কি হবে দেশে, দেশের বাইরে, আমরা কেউ জানি না, সরকারও জানে না, কোনো গোয়েন্দা সংস্থাও জানে না। আমরা তীর্থের কাকের মতো হা করে থাকি, কখন ঘটনা ঘটবে, তারপরে ঘটনা ঘটার পর আমরা চিন্তা ভাবনা করে দেখব কি করা যায়। এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নেই। ফলে কি হলো, রাষ্ট্র ব্যবস্থায় যা ছিল অতীতে, ডে বাই ডে তার চেয়ে আরও খারাপ হচ্ছে। অতীতে যারা সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের যতটুকু মর্যাদা ছিল, ইভেন বিনা ভোটের এমপি, রাতের ভোটের এমপি, আমির এমপি, তাদের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল, এইবার 2026 সালে যারা এমপি হয়েছেন, আপনার কি মনে হয় তাদের কি মর্যাদা একটু বেড়েছে, সম্মান বেড়েছে? একজন এবার এমপি হিসেবে এখন কি কেউ কোমর দুলিয়ে, তারপরে শেষে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জাতীয় সংসদের সদস্য রূপে কিছু করার, জাতীয়ভাবে কিছু করার, নির্বাচনী এলাকায় কিছু করার মানে শক্তি সামর্থ্য অর্জন তো দূরের কথা, আপনি যে করতে পারেন এই ধরনের বিশ্বাস আপনাদের কয়জনের মধ্যে আসছে? এই যে
যদি মনে করেন যে আসেনি, ইট মিনস গোড়ায় গলদ, মানে আপনার আমার কারোরই কোনো মাস্টার প্ল্যান নাই, অথচ রাজনীতিতে মাস্টার প্ল্যানটা খুবই অনিবার্য। মহান আল্লাহ আমাদের সবাইকে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা নতুন কিছু নয় এবং এটা গত কয়েক বছর ধরেই ছিল, এবং বিশেষ করে 2024 সালের জানুয়ারির নির্বাচনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ থমথমে ছিল, এবং সেখান থেকে আন্দোলন এবং অতঃপর একটা গণ অভ্যুত্থান, যাকে কেউ কেউ বিপ্লব বলেন, আমি অবশ্য বিপ্লব বলতে রাজি নই। এবং সেই অভ্যুত্থান থেকে তৈরি যে সরকারটি, সেই সরকারটির সময় পুরোটাই ছিল অনিশ্চয়তা ভরা এবং এক ধরনের চরম অস্থিতিশীলতা। যদিও সেই সময়ের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে একটা গোষ্ঠী তাদের রাজনৈতিক এবং বয়ানগত স্বার্থ হাসিল করবার চেষ্টা করেছে। অস্থিরতা বলতে সরকারটা কোনোভাবেই কোনো পারফর্ম করছিল না, ডেলিভার করছিল না, কেবল মাত্র মুখের কথা। আর ওই 24-24 যেমনটা এর আগের সরকার শুধুমাত্রই মুক্তিযুদ্ধের চেতনা, 71 এই বয়ান দিয়েই তারা তাদের সময়কালকে পার করবার চেষ্টা করেছে, মানুষের মনোজগৎকে প্রভাবিত করবার চেষ্টা করেছে এবং মানুষের আমি বলবো আউটসে ইমোশনাল এক ধরনের ব্ল্যাকমেইলিং তারা করবার চেষ্টা করেছে। এবং সেই সময় যে সরকারটা সেটা সংবিধান মেনে চলবার চেষ্টা করেছে, সাংবিধানিকভাবে শপথ নিয়েছে, কতখানি মেনেছে না মেনেছে সেটা অন্য বিতর্ক, কোনো সরকারই বাংলাদেশে সেটা মানে না, কিন্তু ভাবটা এমন যে সেটা একটা বিপ্লবী সরকার। এবং সেই সময়ে একটা অনির্বাচিত সরকার তার নানা নিয়ম অনিয়ম এগুলো উপেক্ষা করেও আলাপ একটা উঠেছিল যে সেই সরকারকে কি করে 5-10 বছর রাখা যায়। সম্প্রতি সেই সরকারের একজন উপদেষ্টা এবং তরুণ নেতা, যুব নেতা যাই আমরা বলি না কেন, অভ্যুত্থানের মধ্য থেকে উঠে আসা নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনিই বলেছেন যে ডিপ স্টেট এই সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছে। বোঝার চেষ্টা করুন, 2029 সাল পর্যন্ত সেই সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছে। কোনো উপদেষ্টাকে আমরা দেখলাম যে তারা বলছেন যে ওখানে একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারাই সব সিদ্ধান্ত নিতেন এবং ওই সরকারের অন্য উপদেষ্টারা সেখানে তাদের কোনো অ্যাক্সেসই ছিল না। আরও 2-1 উপদেষ্টা এরকম কথাবার্তা বলেছেন। এবং এর মধ্য দিয়ে এটা তো নিশ্চিত করেই বলা যায় বা এই সিদ্ধান্তে তো উপনীত হওয়াই যায় যে আসলে সরকারটির নির্বাচন দেবার কোনো ইচ্ছে, কোনো পরিকল্পনা ছিল না এবং নানা রকমের তাইরে নাইরে তারা করবার চেষ্টা করেছেন। এবং সেই অবস্থা থেকে উত্তরণের জন্য যখন নির্বাচনের আলাপ উঠল, তখনই সেটাকে ঘিরেও নানা ধোঁয়াশা হচ্ছে এবং চেষ্টা চলেছে নির্বাচন থেকে দূরে সরে যাবার। এখন আমরা যারা বলেছি যে নির্বাচন দেখি না, নির্বাচন হবে কিনা সন্দেহ আছে, একটা ভালো নির্বাচন হবে কিনা, সেটাকে নিয়ে নানানজন নানানভাবে ট্রল করবার চেষ্টা করেছেন, কিন্তু একথা মানতেই হবে যে লন্ডন বৈঠক সেখানে একটা বড় প্রভাব ফেলেছে। একথা মানতেই হবে যে সশস্ত্র বাহিনী অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা পালন করেছে এবং আমি বলবো যে নির্বাচনের 7-10 দিন আগের থেকে সশস্ত্র বাহিনী যদি তার আগের অভ্যুত্থানের পর থেকে তার আগের সময়টার ভূমিকায় তারা থাকতো, যে ভূমিকা আমরা তাদের দেখেছি, এই নির্বাচন হতো না। আমরা পছন্দ করি কিংবা না করি একথা ঠিক, যদিও নানা রকমের বয়ান নানান সামাজিক মাধ্যমে নানাভাবে এসছে। আওয়ামী লীগ একটা বড় শক্তি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, পতিত শক্তি আপনি বলতে পারেন। তারাও চেয়েছেন নির্বাচনটা হয়ে যাক। যে ভারতের সঙ্গে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, সম্পর্কে টানাপোড়েন, তারাও চেয়েছেন নির্বাচনটা হয়ে যাক। অর্থাৎ নির্বাচনকে ভণ্ডুল করবার চেষ্টা যারা করতে পারেন তারা সবাই চেয়েছেন নির্বাচনটা হয়ে যাক, যে কোনো উপায় করতে হবে। আর আমরা যারা বলেছি যে নির্বাচন হচ্ছে না, দেখছি না, আমি মনে করি এটাও একটা চাপ তৈরি করেছে এবং কোনো আন্তর্জাতিক মহল থেকে শেষ দিকে সে চাপটা তৈরি হয়েছে। যারা অন্যদেরকে ক্ষমতায় আনবার চিন্তা করেছেন বা এই আগের অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার চেষ্টা করেছেন, তারাও সেখান থেকে সরে গেছে। এবং সবচেয়ে বড় কথা যে
বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি চেয়েছেন যে কোনো উপায় নির্বাচনটা হয়ে যাক, যে কারণে তাদের বিশ্বাস অবিশ্বাস সব কিছুকে সাইড লাইনে রেখে তারা সরকার যে পথে, সরকারকে যে কোনো উপায়ে খুশি রেখে সরকারের যে কোনো চাওয়া, অন্যায্য অযৌক্তিক চাওয়াকেও সঙ্গে তাল মিলিয়ে তারা নির্বাচনের পথে হেঁটেছেন এবং চেয়েছেন যে নির্বাচনটা হয়ে যাক এবং সরকারকে কোনোভাবেই এই যে জুলাই চার্টার বলেন, এই যে গণভোট বলেন, এগুলো একটাও তাদের খুব একটা সায় ছিল না, কিন্তু তারা সব কিছুতে ইয়েস বলেছেন। এমনকি যেই জুলাই চার্টারকে তারা পরের দিনে বলেছেন যখন অর্ডিন্যান্স হলো, যেটা বিশ্বাসঘাতকতা হয়েছে জনতার সাথে, বিএনপির সাথে প্রতারণা হয়েছে, তারপরও সেটা নিয়ে তারা হুইচি উচ্চবাচ্য করেননি। কাজে এটা একটা তাদের স্ট্র্যাটেজি ছিল, কৌশল ছিল, এবং আমি মনে করি সেখানে তারা সফল হয়েছেন। এটা না হলে উল্টোটা যদি হতো, কী হতো বিএনপির পরিণতি, সেটা নিয়ে অনেকে নিশ্চয়ই সেই সময়টা তো দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং আজকে সেটা কেউই বলতে পারবেন না যে কী হতে পারত। সো দীর্ঘ 17টা মাস পর যখন নির্বাচনটা হলো, তারপর সেই গোষ্ঠী অন্তর্বর্তীকালীন সরকারকে, বা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভাষায় ডিপ স্টেট 5-10 বছর ক্ষমতায় দেখতে চেয়েছিল, তারাই তৎপর হয়ে উঠল আবার এই গণতান্ত্রিক সরকারকে, অর্থাৎ দীর্ঘদিন পর বাংলাদেশের নির্বাচিত একটা জনপ্রতিনিধিত্ব সরকারকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে নানা শব্দগুচ্ছে, নানা বয়ানে তারা রাজপথ গরম করবার কথা বলা শুরু করলো, সোশ্যাল মিডিয়াকে ফাটিয়ে ফেললো এবং যারা তাদের ইচ্ছা আবার একটা অস্থিতিশীলতা তৈরি করা এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এক প্রকার চাপ সৃষ্টি করতে। উল্টো দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে সরকারের দিক থেকে, বিশেষ করে সরকার প্রধান চেষ্টা করছেন সবাইকে অনবোর্ড করবার। তিনি নির্বাচনের পরে সাধারণত আমরা দেখি যে বিজিতরা ফলাফল মেনে নেন, অভিনন্দন জানান, কিন্তু আমরা দেখলাম যে বিজয়ী প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের সম্ভাব্য নেতা যিনি, বা বিরোধী দলের নেতা, তার বাড়িতে চলে গেলেন। তিনি অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দলের নেতার বাড়িতে চলে গেলেন। তিনি ধর্মভিত্তিক যে রাজনৈতিক শক্তি একটা চাপ তৈরি করতে পারে তাদের বাড়িতে চলে গেলেন। এবং আমরা এটাও দেখলাম যে যখনই বিরোধী দলীয় নেতা পথ হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী বা সংসদ নেতার সঙ্গে কথা বলতে চেয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে সময় দিয়েছেন। যে তারা তাদেরকে সন্তুষ্ট রাখতে চাইছেন, কিন্তু এই সন্তুষ্ট তাদেরকে কতক্ষণ রাখা যাবে, বিশেষ করে তাদের চাওয়া যদি অন্যরকম হয় এবং কেউ যদি ষড়যন্ত্র করতে চান, তাদেরকে কতক্ষণ খুশি রাখা যাবে, সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এবং এই জায়গাটাতে আমাদের বৈশ্বিক বাস্তবতা এবং দেশীয় সংকট সদ্য দায়িত্বপ্রাপ্ত গণতান্ত্রিক সরকারের কার্যক্রম ব্যাহত করতে এক প্রকার বিরোধিতার জন্য বিরোধিতা করাটা আমি মনে করি এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যুক্তি তর্কে যখন তাদের সংসদে পরাস্ত হচ্ছে, তখন হয়তো অস্থিতিশীলতা তৈরি করবার ছাড়া মাত্র 2 মাসের মাথায় তারা রাজপথে যাবার কথা বলছেন, স্বার্থ হাসিলের আর কোনো পদক্ষেপ তাদের সামনে থাকে না। একথা কোনো অবস্থাতেই কেউ বলতে পারবে না যে বিএনপি যেসব পদক্ষেপ নিয়েছে গত 2 মাসে সব ভালো। কোনো পদক্ষেপ হয়তো তারা নিয়েছে যেগুলো পারসেপশন ওয়াইজ খারাপ। আমরা জানি না, কোনো নিয়োগের ক্ষেত্রে বলা যেতে পারে যেগুলো হয়তো ভালোভাবে ডেলিভার করতে পারে ভবিষ্যতে, কিন্তু আমরা কেউ নিশ্চিত নই। সাধারণভাবে পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। মন্ত্রিসভার কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, ইউজিসির চেয়ারম্যান নিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট বোর্ডে ডিরেক্টর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর অনেক কিছু বিএনপি অ্যাভয়েড করতে পারত, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা এক ধরনের তাড়াহুড়া করেছেন। তবে একটা ইতিবাচক দিক সেটা আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে সরকার প্রধানের কিছু ভূমিকা অনেকেই প্রশংসা করছেন এবং তিনি ভিন্ন মতকে সাধুবাদ জানাচ্ছেন। যখন তিনি লন্ডনে ছিলেন তখন আমরা দেখেছি যে তার বিরুদ্ধে আঁকা কার্টুন তিনি প্রচার করেছেন। এখানে আমরা দেখছি যে তিনি সাংবাদিকদের, সম্প্রতি আমি উল্লেখ করেছি যেমন মাহবুব কামাল একটা ভিডিও করেছেন, তাকে নিয়ে ব্লগ করেছেন, সেটাতে তিনি চিঠি লিখে তাকে ধন্যবাদ জানিয়েছেন, সহযোগিতা চেয়েছেন, তার ভিন্নমত প্রকাশ করেছেন। আমরা সাংবাদিক মাসুদ কামালের ক্ষেত্রে দেখেছি তিনি লন্ডনে থাকতেই মাসুদ কামালকে ফোন করেছেন, মাসুদ কামালের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, অসুস্থ যখন ছিলেন মাসুদ কামাল তার খোঁজ খবর নিয়েছেন। ঢাকায় এসে মাসুদ কামাল যখন ভিন্ন মত সমালোচনা করছেন তখন তাকে অফিসে নিয়ে কথা বলেছেন। অনেক সাংবাদিক যারা
বা সম্পাদক বা টেলিভিশন চ্যানেলের মালিক যারা দেখা করতে পারেননি ঈদের দিন তার সঙ্গে দেখা করতে গিয়ে এক ধরনের অব্যবস্থাপনার কারণে তাদেরকে তিনি ফোন করেছেন, ফোন করে কথা বলেছেন। তিনি নিয়মিত বিরতিতে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে কথা বলছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলছেন। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক দিক। তিনি ব্যক্তিগত জীবনে কৃচ্ছতা সাধন করছেন, সাদামাটা জীবনযাপন করছেন, কিন্তু দিন শেষে একটা কথা প্রধানমন্ত্রীকে মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু ফল চায়। এবং সবচাইতে বড় কথা, ফলাফল পাওয়ার চাইতে যেটা জরুরি, মানুষ যেন কোনোভাবে বিরক্ত না হয়, মানুষকে যেন কোনোভাবে ইরিটেট না করা হয়। ইরিটেশন নানাভাবে তৈরি হতে পারে। এই যে বললাম না, যেমন ওই যে ক্রিকেট বোর্ডে যারা গেছেন তাদের অনেকেই আমার ঘনিষ্ঠ, অনেকেই স্নেহভাজন, কিন্তু যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে, এবং এটা তাদের জন্য এমন বড় কিছু না, তারা না করলেও পারতেন। তাদের পরিবারের সদস্যরা অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলোতে হয়তো তাদের একটা যুক্তি আছে যে কারণে তারা এত দ্রুত এবং নিজের দলের লোকজনকে অনেক ক্ষেত্রেই উপাচার্য করেছেন, কিন্তু একটু ধীরে সূত্রে গেলে ভালো হতো। কোনো কোনো ক্ষেত্রে একটু নিরপেক্ষ লোকজনের ক্ষেত্রেও ভালো হতো। বিএনপির দিক থেকে হয়তো যুক্তি থাকবে যে আমরা যে আমাদের দল করে না এমন লোককেও তো সরকারে নিয়েছি, আমরা মন্ত্রী করেছি, আমরা উপদেষ্টা করেছি, এগুলো তারা নিশ্চয়ই বলতে পারেন। কিন্তু সবসময় ওই একটাই কথা, খুব সতর্ক থাকতে হবে। পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, এবং 2 মাস 3 মাস 6 মাস বলে পার পাওয়া যাবে না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈশ্বিক যে পরিস্থিতি, বাংলাদেশ যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে, এখানে দুর্বলতা দেখাবার কোনো সুযোগ নেই। অবশ্যই ভুল করবে সরকার, মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রী, কিন্তু যত দ্রুত সম্ভব সেই ভুল স্বীকার করে সেটাকে কারেকশন করে নেওয়া আর একটা উত্তম স্ট্র্যাটেজি হতে পারে বলে আমি মনে করি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের খুব একটা খুশি করতে পারছি না, কারণ সাজিব ওয়াজেদ জয় ভারতে আসছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ নিশ্চিত করতে পারেনি। আমি বলছি তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, ভারতের যে অবস্থা, আসলে সেটাকে শেখ হাসিনা এই মুহূর্তে আগে গুরুত্ব দিতে চাইছে। এই মুহূর্তে নেতৃত্ব বদল, সাংগঠনিক কাঠামো তৈরি করা, এগুলো তার কাছে কিন্তু অগ্রাধিকার নেই। এই কারণেই নেই যে তিনি আরো কিছুদিন অপেক্ষা করতে চান। এটা ঘটনা যে তিনি হয়তো এবারে কিছুই ভাবছেন না এমন নয়, ভাবছেন। আপনি জানেন হয়তো যে জয় বছর খানেকের ওপর হবে যে জয় ভারতে আসেন এর মধ্যে। ফলে এটা আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর হবে যদি আসেন। কিন্তু আমি আজও ঘনিষ্ঠ মহল থেকে যতটুকু জানতে পেরেছি, নিশ্চিতভাবে আমার কাছে কোনো খবর নেই, আমি জানতে পারিনি। কিন্তু তার আগে অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য। এই প্রথম আপনি শুনলে অবাক হবেন হয়তো, যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমান, তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে 82 জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন, এই ব্যক্তির এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন, এবং 193টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন, যা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে সেই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ, বেশ কিছু তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি, কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর, যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনকে টেলিফোন করেন। তিনি নিউ ইয়র্কে আছেন এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়, এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না, এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে AK মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া, তার হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন।
তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন 82 জন। তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না, এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে, এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ কিছু দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ, এবং সেই পদের জন্য একটি নিষিদ্ধ দল আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন, বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। তা আমাকে হিউম্যান রাইটস ওয়াচের মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন। আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। আহ হয়তো পরে চেষ্টা করবো জানার যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন ব্রেকিং নিউজ, যে মানে এই সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের দ্বারস্থ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নিশ্চয়ই তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করি। এবং এখন আমরা জানি না যে এই বিষয়টাতে ভারতের মত কি, সেটা এখনো জানা যায়নি। তবে তিনি কতটা ভারতে এসে একান্তে কথা বলেছিলেন অজিত ডোভাল এবং পরাক্রম, তাদের কোনো বিবৃতিতে এই প্রসঙ্গটি, বাংলাদেশের বিবৃতিতে উল্লেখ নেই, ভারতের বিবৃতিতেও নেই। তবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে যে তারা আন্তর্জাতিক বিষয়ে তারা আলাপ করেছেন। এই বিষয়টা আছে যে এখন আমি যদি অন্যভাবে যে খবর আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে জয় আসছেন করা, আমার একটাই বক্তব্য থাকে, যে দলটির উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেই দলটির উপরে আপনি সাংগঠনিক কাঠামো করুন বা না করুন, তাতে কি এসে যায়। আমি জানি না জয় এখানে কোনো দায়িত্ব নেবেন কি নেবেন না, আসা উচিত বঙ্গবন্ধু সদস্য হিসেবে অবশ্যই তার সামনে সারিতে আসা উচিত, কিন্তু যেটা একটা কার্যকরী টিমের কথা আগে ভাবা হয়েছিল, সেটা হচ্ছে যে যারা আছেন বাহাউদ্দিন নাসিম, সালাউদ্দিন নাসিম, এবং নতুন যে যারা তরুণ যুবানের যারা রয়েছে, নফেল এবং আরাফাত ইত্যাদি যারা রয়েছেন, তাদের নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল কমিটি তৈরি করার, কিন্তু শেখ হাসিনা কিভাবে থাকবেন তাতে সেটা ছিল না। এবং কেউ বলছিলেন যে 2017 সালে যেরকম ভাবে মুজিব সরকার তৈরি হয়েছিল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে রাষ্ট্রপতি রেখে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল, এরকম একটা স্কিম। কিন্তু বর্তমান বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব, এবং সেটার জন্য যদি আওয়ামী লীগের নামে না হয়, এটা সিদ্ধান্ত হয়েছে তাদের পার্টি, যে তারা অন্য কোনো নামে সংগঠনের নামে, হয়তো অন্য কোনো সংগঠনের নামে তারা মানুষের এই দাবিগুলোকে নিয়ে, তাদের যে হেনস্থা হচ্ছে, দুরবস্থা হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে তারা হয়তো রাস্তায় নামবেন, এবং আর মনে করছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মানুষ ক্রমেই অশান্ত হয়ে উঠবে, এবং যে অশান্তিটা ব্যবহার করতে পারে জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামী যে ব্যবহার করলে সেটা যে বিএনপির পক্ষে শুভকর হবে কি হবে না, আপনি তো লক্ষ্য করে আমরা দেখলাম তো যে বগুড়াতে তিনি যে ভাষণ দিয়েছেন, ভাষণের সিংহভাগ ছিল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করেই। কিন্তু আওয়ামী লীগকে যদি স্থান না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বিএনপির পক্ষে স্থায়িত্ব, আমি আগেও বলেছি আবার বলছি ভবিষ্যতেও বলে যাবো, এটা সম্ভব হবে না। ছবিটা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। প্রথম আলোয় ছাপা একটা ছবি, একজন পিতা তার শিশু লাশটা কোলে নিয়ে ঢাকার রাজপথে হেঁটে যাচ্ছেন। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন, কোথাও যদি হামের চিকিৎসা হয় বাচ্চাটাকে বাঁচানো যায়, বাচ্চাটাকে বাঁচানো যায় না। এই ছবিটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এখন একটু ভিন্নভাবে কথা বলার সুযোগ আছে, প্রয়োজন আছে, দরকার আছে। আর সেই প্রয়োজনটা হচ্ছে এখন ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের
বিচার দাবি করা, এবং সেটা শুধু বিচার নয়, বাংলাদেশের এই নতুন একটা প্রজন্মকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য এদের প্রকাশ্যে ফাঁসি চাওয়া একটা রেকর্ড করা দরকার। আজকের ভিডিওটি শুধুমাত্র এই কারণে আমি করছি। আমরা জানি যে ডক্টর ইউনূসের সম্পর্কে অনেক সমালোচনা আমরা সকলেই করেছি। এখন তো সারা বাংলাদেশের সকলেই এই অন্ধের দেশে চশমা বিক্রি করতে আসা বাটপারের নামে এখন সকলেই সোচ্চার, সকলের বোধোদয় হয়েছে। কিন্তু এতদিন আমরা আসলে এই জিনিসগুলোকে অনেকটা রাজনৈতিক আলাপের মধ্যে রেখেছিলাম, রাজনৈতিক সমালোচনার মধ্যে রেখেছিলাম। আমি জানি যে সে ক্ষমতায় এসেছে, সে 600 কোটি টাকার কর মাফ করবে, এই লাইসেন্স দিবে, ওইটা নিবে, এইটা নিবে, বাটপারি করবে, চুরি করবে। ভাই, সত্যি কথা হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় আসে, আগে যারা ছিল এরাও চুরি করেছে, ইউনূসও করেছে, পরের গুলাও করবে। সো এইটা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল কাহিনী। এটাকে আমরা সমালোচনা করতে পারি, গালাগালি করতে পারি, কিন্তু এইটার জন্য প্রকাশ্যে ফাঁসি দাবি করতে পারি না। কিন্তু ডক্টর ইউনূস এর বাইরে যা করে গিয়েছে, এই দেশের যে একেবারে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার যে জায়গাটা করে গিয়েছে, এই জন্য যদি এই লোকটার শাস্তি না হয়, এবং যদি এই লোকটার সাথে বাকি যারা আছে তাদের শাস্তি না হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ইনসাফ হবে না, বিচার হবে না। আপনারা অনেকেই জানেন যে এই জিনিসটা কিন্তু কোনো বিশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে সুকৌশলে সুচেতনভাবে তারা এই কাজটা করেছে। এবং সেটা শুধু হামের টিকার বিষয় নয়। অনেকে যারা আমার সাথে ফেসবুকে আপডেটেড আছেন তারা জানেন যে গত ডিসেম্বর মাসে আমি একটা জরুরি আবেদন করেছিলাম ফেসবুকে। কারণ হচ্ছে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, যিনি স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকেন, তিনি খুব আকুল হয়ে আমাকে ফোন করলেন যে ভাই, একটু আপনারা যেহেতু কথা বলেন, বিষয়টা নিয়ে একটু কথা বলুন। যে কি কথা বলতে হবে? উনি বললেন যে বাংলাদেশে কিন্তু যক্ষ্মার কোনো ওষুধ এই মুহূর্তে নাই। ফার্স্ট লাইন ড্রাগ যেটাকে বলা হয়, এই ড্রাগটা এই মুহূর্তে নাই। যদি যক্ষ্মার প্রকোপ ধরা পড়ে তাহলে বাঁচার কোনো উপায় নাই। তারপরে উনি আরো অসংখ্য রোগের কথা বললেন। সাপের কামড়ের ভেনম আনা হচ্ছে না, এবং তারা মন্ত্রণালয় এটাকে নিয়ে ফাইট করছেন। তারা বারবার বলছেন, এই যে আপনারা জানেন যে সাপের কামড়ে কিন্তু একটা শিশু মারা গিয়েছিল এবং তার মা কোথাও টিকা দিতে পারেন নাই। সাপের কামড়ের যে নাই, কুকুরের কামড়ে রেবিসের নাই। এখন আপনারা বলবেন যে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা তো লোকজনরে ওইভাবে কামড়ায় না, সুতরাং কি কারণে রেবিসের ভ্যাকসিন লাগবে? কিন্তু এর বাইরে যেগুলো 4 পেয়ে কুকুর যেগুলো রাস্তাঘাটে আছে, এরা যদি কামড় দেয় তাহলে কিন্তু সেটার কোনো ড্রাগ বাংলাদেশের মধ্যে ছিল না। শুধু তাই নয়, আপনি কি জানেন 2,60,00,000 শিশু ভিটামিন এ ক্যাপসুল পায় নাই? ভিটামিন এ ক্যাপসুলের একটা ডোজ, যেটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেটা দিয়ে করা গিয়েছিল। এবং তার পরবর্তীতে বারবার সরকারের যারা কর্মকর্তা, স্বাস্থ্য সংক্রান্ত কাজ যারা করে থাকেন, তারা অনুরোধ করেছেন এটা কিনতে হবে, এটা আনতে হবে, এটা আনতে হবে, আনা হয় নাই। এমন না যে এই জিনিসগুলো সচেতনভাবে ওরা খেয়াল করে নাই, বুঝি নাই, ভুল হয়ে গিয়েছে। বারবার তাদেরকে বলা হয়েছে, বারবার তাদেরকে ওয়ার্ন করা হয়েছে, কিন্তু ভিটামিন এ ক্যাপসুল বাচ্চারা পায় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, গত সাইকেলে বাংলাদেশে কোথাও ভিটামিন এ ক্যাপসুলের কোনো ধরনের ক্যাম্পেইন হয় নাই। 2,60,00,000 শিশু অন্ধত্বের ঝুঁকির মধ্যে আছে। 2,60,00,000 শিশু রাতকানা রোগের ঝুঁকির মধ্যে আছে। অন্ধের দেশে চশমা বিক্রি করা এই বাটপারের দল এইভাবে জিনিসটাকে পুরো ধ্বংস করে দিয়ে গিয়েছে। আমি অন্যান্য সব জিনিসগুলো ডক্টর ইউনূস এবং তার যে বাটপাররা আছে তাদের বাকি যে কাহিনীগুলো আছে সেগুলোকে আমি পলিটিক্যালি ডিল করার মনে করি যে ঠিক আছে, রাজাকাররা ক্ষমতায় এসেছে, তারা 32 নম্বর গুড়াবে, তারা সারা বাংলাদেশে মব করবে, তারা নারী স্বাধীনতা ধ্বংস করে দিবে, তারা মাজারের ভিতর থেকে কবর খুঁড়ে লাশ বের করে পুড়িয়ে ফেলবে, হিন্দু যুবককে ধরে পুড়িয়ে ফেলবে। আমি সব কিছু মেনে নিচ্ছি যে এইগুলো এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটা আছে। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চা, বাংলাদেশের শত শত হাজার হাজার লাখ লাখ বাচ্চা কি দোষ করেছে এদের কাছে? এদের অপরাধটা কি? এই যে পুরো চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মাসের শুরুতে এবং মাসের গোড়াতে এরা বিদেশে যাইতো বেড়াইতে, এখানে যায় কি সম্মেলন করে, ওইখানে যায় কি কনফারেন্স করে থাকে, কিন্তু দেশের মৌলিক জায়গাগুলো এমনভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটা কিন্তু আপনি ইমিডিয়েট চাইলেই কিন্তু আবার ঠিক করতে পারবেন না। আপনারা কি জানেন যে এই বছর বাংলাদেশ হাম মুক্ত হওয়ার ঘোষণা দেওয়ার কথা ছিল? এর আগে বাংলাদেশ অনেকগুলো রোগ অসুখ থেকে চিরতরে মুক্তি লাভ করেছে। যেমন ধরেন গুটি বসন্ত, আমার ধারণা আমার দর্শকদের অনেকে গুটি বসন্তের খবরই জানে না। গুটি বসন্ত মুক্ত হয়েছে, বা পোলিও মুক্ত হয়েছে বাংলাদেশ, বেশ কয়েক বছর হয়ে গেল। এখন আর পোলিওতে আগে পা বাঁকা হয়ে যেত শিশুদের, এই জিনিসগুলো হয় না। এই বছর হাম এবং অন্যান্য আরো কিছু রোগ থেকে বাংলাদেশ চিরতরে মুক্ত হয়ে যেত, কারণ দীর্ঘ দশকের পর দশক এই দেশে
টিকা কার্যক্রম এমনভাবে তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে প্রত্যেকটা শিশু আর কিছু না হোক আপনার শিশুকে টিকা দিন, এই ক্যাম্পেইনের ভিতরে ছিল। সূর্যের হাসি সহ আরো কি কি যেন ক্লিনিকের মাধ্যমে প্রতিটি সরকার চেষ্টা করেছে গত কয়েক দশক ধরে যে যতটুকু পারা যায় শিশু স্বাস্থ্যকে নিশ্চিত করা, মাতৃ স্বাস্থ্যকে নিশ্চিত করা, স্বাস্থ্যবান মা তৈরি করা, স্বাস্থ্যবান শিশু তৈরি করা। পুরো জিনিসটা 1 থেকে 1.5 বছরে, জিনিসটা এমন না যে আপনি একটা গ্যাপ দিয়ে আবার করতে পারবেন। এটা অনেকটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, আপনি যদি ডোজ মিস করে থাকেন তাহলে কিন্তু একটা বিপদ হয় এবং প্রথম থেকে শুরু করতে হয়। এই জিনিসটা ডক্টর ইউনূস করেছেন, ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা করেছেন, এবং বাকি পুরা সময়টা মামলাবাজি, চুরি, ধারি, এটা ওইটা করার ব্যস্ত ছিলেন। আমার তো বললাম কোনো ধরনের আপত্তি নাই, আপনারা যা ইচ্ছা পান খান, আল্লাহ আপনাদেরকে দিয়েছে সুযোগ, খাবেন। কিন্তু আমাদের সন্তানরা কি অপরাধ করেছিল? এবং এই কারণে প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় যে এখন শুধুমাত্র রাজনৈতিক আলাপ আলোচনার ব্যাপার না, এখন সময় আছে ডক্টর ইউনূস এবং তার এই সাঙ্গপাঙ্গ যারা আমাদেরকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেকটা শিশুর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, তাদের বিচার দাবি করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রাখতে হবে। এবং এই বিচার, এই শাস্তি আজকে হোক কালকে হোক হবে। তাদেরকে এই দেশের, এই জাতির মুখোমুখি হতে হবে। আমাদের প্রজন্মকে ধ্বংস করার দায় দায়িত্ব এদেরকে নিতে হবে এবং এই বিচার তাদের হবে। অনেকে হয়তো বলবেন যে কি বলেন না বলেন, কিভাবে বিচার হবে? আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি ভাই, আমরা যখন 92 সালে জাহানারা ইমামের নেতৃত্বে এবং পরবর্তীতে রাস্তা রাস্তা ঘুরতাম, যুদ্ধাপরাধীদের বিচারের ফাঁসি দাবি করতাম, তখন আমাদেরকে লোকজন এই কথাটা বলতো, আমাদের মুখ খুবই বিষাক্ত, বিচার যখন চেয়েছি বিচার হবে ইনশাল্লাহ, ফাঁসি যখন চেয়েছি শাস্তি কিছু না কিছু হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এটা রেকর্ড করে রাখার জন্য, আর কিছু না। প্রিয় দর্শক, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই দেশ, এই জাতি আমরা ভুগছি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ডক্টর ইউনূস এবং তার এই সাঙ্গপাঙ্গদের জন্য, এই হায়না গোষ্ঠীর জন্য না ভুগে। আমাদের প্রতিটি শিশুর যেন অন্ধত্ব থেকে বেঁচে থাকে, আমাদের প্রতিটি শিশু যেন হাম এবং অন্যান্য মারাত্মক রোগ বালাই থেকে হেফাজত থাকে। আল্লাহর কাছে এই দোয়া করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ একজন নারীর 1.5 মাসের সন্তানকে নিয়ে কারাগারে যেতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পরে নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে। আমি একজন সচেতন মানুষ এবং একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট হওয়ায়, অর্থাৎ একজন আইনজীবী হয়, বিষয়টা নিয়ে কথা বলা আবশ্যক মনে করছি। তার আইনজীবী পরিষ্কারভাবে বলছেন যে এই নারীর সিজার অর্থাৎ অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে এবং তার সিজারের দাগ ক্ষত এখনো শুকায় নাই, এবং 1.5 মাসের সেই বাচ্চাটাকে কোনোভাবে তার লুক আফটার করা, দেখাশোনা করার মতো সমর্থ নাই এবং কারাগারে সেই ব্যবস্থাও নাই। এর ফলে তার অপারেশনের স্থানে ইনফেকশন হতে পারে, বাচ্চার কেয়ার করতে পারবে না, সে কারণে বাচ্চার জন্য ভয়াবহ মৃত্যু ঝুঁকি হতে পারে। এমন ঘটনায় এই নারীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ বিচারক। আমি বিচারক সম্পর্কে জানি না, তবে বলবো যে বিচার বিভাগ এখন স্বাধীন এবং অনেক গালগল্প শুনেছি। বিচার বিভাগের বিজ্ঞ বিচারক, আপনি ফৌজদারি কার্যবিধির 497 2 উপধারা দয়া করে পড়ুন। নারী এবং শিশুর ক্ষেত্রে এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার মতো যদি অভিযোগও থাকে, তাকে জামিন দেওয়ার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। আর আপনি আজ কি কাজটি করলেন? সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটি মামলায় একজন নারীকে 1.5 মাসের বাচ্চা সহ তাকে কারাগারে পাঠালেন। এই কি বিচার বিভাগের অবস্থা এসে দাঁড়িয়েছে? মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। হাইকোর্ট বিভাগের সুপারভাইজারি অথরিটি রয়েছে, এ জাতীয় ব্যক্তিরা বিচার বিভাগে থাকতে পারেন না, তিনি বিচারকের দায়িত্ব পালন করতে পারেন না। আসুন সেই ভিডিওটির একটি অংশ আমরা দেখি। আমরা সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টি নিয়ে, এই যে মামলার আসামি তিনি সিজারের রোগী, তার সিজারের ক্ষত এখনো শুকায়নি, তাকে আজকে যে ট্রান্সপোর্টে নেওয়া হবে সেখানে ঝাঁকি পরিমাণ কেমন হবে, তার যে সেলাই আছে সে বক্তৃতা যাওয়ার সম্ভাবনা আছে, তার জীবন মারাত্মক ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তার ছোট শিশু, তাকে যদি সাথে করে জেলখানাতে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই শিশুর জীবনে হুমকির সম্মুখীন হবে, এবং যদি তাকে বাইরে রেখে যাওয়া হয় তাহলে এই শিশুর দেখভাল করার মতো কেউ না
না থাকার কারণে সেই ক্ষেত্রে এই শিশু ক্ষতিগ্রস্ত হবে। আমরা চেয়েছিলাম যে বিজ্ঞ আদালত শিশু সন্তানের সর্বোচ্চ মঙ্গলের দিক বিবেচনা করে আজকে একটি মানবিক সিদ্ধান্ত দিবেন, কিন্তু পরবর্তীতে বিজ্ঞ আদালত সেটাকে নামঞ্জুর করেছে। তিনি যখন জানতে পেরেছেন তাকে কারাগারে যেতে হবে, তিনি যেহেতু সিজারের রোগী, তিনি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভিডিওর কন্টেন্টসের একাংশ দেখলেন। আমি মাননীয় প্রধান বিচারপতি সহ হাইকোর্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যে বিচারক তার উপর অর্পিত বিচারিক দায়িত্ব, যেটা তার ডিসক্রিপশন হলেও রিজনেবলি এক্সারসাইজ করতে হবে, সেটা করতে পারেন না, করলেন না। এই বিচারকের বিচারিক ক্ষমতা কি থাকা এতই আবশ্যক? এটাই কি স্বাধীন বিচার বিভাগ, নাকি রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা? সর্বোচ্চ আদালত বিষয়টি খতিয়ে দেখবেন।